আচ্ছা, তো আমাদের মিড টার্মের পরে ফাইনালের সিলেবাসে দুইটা টপিক আছে, একটা হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স আর একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। তো আমরা হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স দিয়ে শুরু করি, তারপর ফিজিক্যাল অপটিক্স এটা শেষ হলে পড়বো। তো হিট মানে হচ্ছে তাপ, আর থার্মোডাইনামিক্স হচ্ছে কি, থার্মোডাইনামিক্স মানে হচ্ছে তাপ গতিবিদ্যা। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার ইমপ্রুভটা দিতে চাইলে ওটা কি স্যার এক্সামিনেশন কাউন্সিলের এখানে যোগাযোগ করব নাকি আপনার সাথে যোগাযোগ করব? আচ্ছা, ইমপ্রুভ দিতে চাইলে যে এক্সাম কন্ট্রোল অফিসের সাথে যোগাযোগ বলতে ওরা মোস্ট প্রবাবলি একটা ফর্ম দিছে, তোমরা একটু ফেসবুক পেজটা নিয়মিত ফলো করো, তাহলে সেখানে বিভিন্ন টাইপের নোটিশ পেয়ে যাবা। তো ওইখানে দেখবা যে forms.green.edu.bd তে এরকম একটা ওয়েবসাইটে গেলে সেইখানে ওই ইমপ্রুভমেন্ট দেওয়ার একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। আরো কোনো ফর্মালিটিস থাকতে পারে, টাকা পয়সা দেওয়ার ব্যাপার স্যাপার থাকতে পারে, ওগুলা ফিল আপ করলে দেন তুমি পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, সো থার্মোডাইনামিক্স হচ্ছে কি, থার্মোডাইনামিক্স হচ্ছে ফিজিক্সের একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে হচ্ছে হিট হিট নিয়ে কথা বলা হয়, টেম্পারেচার নিয়ে কথা বলা হয়, তারপরে এই হিট টেম্পারেচার রিলেশন নিয়ে কথা বলা হয়, এদের সাথে ওয়ার্ক এনার্জি সম্পর্ক কেমন সেগুলো নিয়ে কথা বলা হয়, হিট টেম্পারেচার রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেই ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলা হয়। তো সেটাকেই আমরা বলি হচ্ছে থার্মোডাইনামিক্স। আচ্ছা, তো থার্মোডাইনামিক্স মানে হচ্ছে পদার্থবিজ্ঞানের একটা ব্রাঞ্চ, হ্যাঁ, সেই ব্রাঞ্চে এইসব নিয়ে পড়াশোনা করা হয়। আচ্ছা, এটা বাংলা হচ্ছে তাপগতিবিদ্যা। আচ্ছা, এরপর আমরা যে দুইটা জিনিস পড়বো এটা একটু ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা খুবই সিম্পল কনসেপ্ট আর কি। একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে টেম্পারেচার। তো তোমাদের কি কি মনে হয়, তোমাদের যে হিট আর টেম্পারেচার এই দুইটা জিনিস কি একই জিনিস? না স্যার, তাপ এবং তাপমাত্রা। আচ্ছা, কেউ আমাকে একটু বলো তো যে তাপ কি মনে হয় তোমার কাছে, আর তাপমাত্রা কি মনে হয়? তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা বোঝায়, আর তাপ হচ্ছে কোনো বস্তু উষ্ণ কিংবা ঠান্ডা এসব বোঝায়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ? আচ্ছা, আমরা জানি শক্তির অনেক রূপ আছে, তাই না? শক্তি অনেক রূপে থাকতে পারে, তো ওর মধ্যে শক্তির একটা রূপ হচ্ছে তাপ, তাপ শক্তি। আচ্ছা, স্যার তাপমাত্রা বলতে কোন বস্তুর আপেক্ষিক অবস্থা বুঝে না যে কি? আপেক্ষিক কি অবস্থা? স্যার এটা স্যার উষ্ণ ঠান্ডা বা গরম হ্যাঁ, অবস্থাটা। হুম হুম, আচ্ছা, আমরা যাচ্ছি ওখানে। আচ্ছা, তাপ হচ্ছে কি শক্তির একটা রূপ, এমন একটা রূপ যে যে রূপটা যদি আমরা গ্রহণ করি বা কোন একটা বস্তু যদি সেটাকে অ্যাবজর্ব করে, তাহলে ওই বস্তুটা গরম হয়ে যায়। আবার কোন একটা বস্তু যদি তাপ ছেড়ে দেয় বা তাপ রিজেক্ট করে, তাহলে ওই বস্তুটা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তো তাপ হচ্ছে শক্তির এমন একটা রূপ যেটা অ্যাবজর্পশনের ফলে কোন একটা বস্তু হট হয়ে যায়, এবং যেটা রিজেকশনের ফলে কোন একটা বস্তু কোল্ড হয়ে যায়। আচ্ছা, এবং দ্যাট মিনস হচ্ছে হিট আমাদের ঠান্ডা বা গরম এটার এক ধরনের সেন্সেশন দেয়, অনুভূতি দেয়, যে গরম না ঠান্ডা সেই অনুভূতি আমাদের যে জিনিসের কারণে দেয়, বা শক্তির যে রূপের কারণে আমরা পাই সেটাকে বলা হয় হিট। আচ্ছা, এবং এটা সবসময় কি হয়, হায়ার টেম্পারেচার একটা অবজেক্ট থেকে লোয়ার টেম্পারেচারের অবজেক্টে যায়। সবসময় কি হবে, হায়ার টেম্পারেচারের একটা অবজেক্ট থেকে লোয়ার টেম্পারেচারের একটা অবজেক্টে যায়। আচ্ছা, তো কি কিভাবে যায়, তিনটা ওয়েতে যাইতে পারে। একটাকে বলা হয় কন্ডাকশন, আরেকটাকে বলা হয় কনভেকশন, আরেকটাকে বলা হয় রেডিয়েশন। কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। আচ্ছা, কন্ডাকশন কি? কন্ডাকশনের বাংলা হচ্ছে পরিবহন। এটার উদাহরণ কেমন, ধরো তুমি একটা লোহার খন্ডের এক প্রান্ততে হচ্ছে দেওয়া শুরু করলা, তাপ দেওয়া শুরু করলা, তুমি ধরে আসো আরেক প্রান্তে, কিন্তু একটু পরে দেখবা তোমার ওই প্রান্তটা আস্তে আস্তে গরম হওয়া শুরু হয়েছে। কেন হবে এটা? লোহার আরেকটা প্রান্তে তুমি যখন তাপ দেওয়া শুরু করবা, ওই প্রান্তের অণুগুলা উত্তপ্ত হয়ে সে তার এনার্জিটা ট্রান্সফার করবে পাশের অণুতে। তো এভাবে আস্তে আস্তে একটা অণু থেকে আরেকটা অণুতে এনার্জি ট্রান্সফার হবে, ট্রান্সফার হতে হতে তোমার হাতের সামনে যে অণুটা আছে সেই অণুটা একসময় উত্তপ্ত হওয়া শুরু হবে, কিন্তু কোনোভাবেই কি হবে না, অণুগুলার কোনো ধরনের মুভমেন্ট হবে না।
দ্যাট মিনস কোনো পদার্থের অণুগুলা যদি নিজেদের মধ্যে মুভমেন্ট না করে এনার্জি ট্রান্সফার করে, তাহলে এই ধরনের এনার্জি ট্রান্সফারকে বলা হয় বা হিট ট্রান্সফারকে বলা হয় কন্ডাকশন প্রসেস। পরিবহন। আচ্ছা, পরিবহন। আচ্ছা, কনভেকশন কি? কনভেকশন মানে হচ্ছে এমন এক ধরনের এনার্জি ট্রান্সফার যেখানে দুইটাই হবে, একই সাথে তোমার ইটাও হবে, তাপেরও ট্রান্সফার হবে, আবার অণুগুলায়ও ট্রান্সফার হবে। তো এইরকম কোথায় হয় কেউ একজন বলতে পারো? তোমাদের বাস্তব জীবনেই হয়, তো এরকম একটা উদাহরণ দাও। আর ওই প্রতিদিনই ফেস করো মোটামুটি। পানি গরম করলে হ্যাঁ, পানি গরম করলে, তোমরা যখন পানি গরম করো তখন দেখবা যে পানির অণুগুলা একটা পাত্র থেকে উপরে থেকে নিচে, নিচে থেকে উপরে, ডানে থেকে বামে যাচ্ছে, তাই না? তার মানে হচ্ছে পাত্রটা কি হয়, নিজেও গরম, মানে পানির অণুগুলাও গরম হয় এবং অণুগুলা স্থানও পরিবর্তন করে। তো এই ধরনের রেফ্রিজারেটর স্যার, হ্যাঁ, সেম কাজ রেফ্রিজারেটরের তেমন স্যার। রেফ্রিজারেটরে তো আসলে রেফ্রিজারেটরের প্রসেসটা একটু ডিফারেন্ট তুমি যদি ওই সেন্সে বলো, কারণ ওইখানে হিট হচ্ছে, কনভেকশন হয় না। আচ্ছা, তো যদি অণুগুলো ট্রান্সফার হয় সাথে সাথে হিটও ট্রান্সফার হয়, তাহলে সেটাকে আমরা বলবো কনভেকশন প্রসেস বা পরিচলন পদ্ধতি। আচ্ছা, আরেকটা হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ পদ্ধতি। এটা কেমন? যে আমরা অনেক সময় কি করি, শীতের দিনে অনেকেই এই কাজ করে, বিশেষ করে গ্রামের দিকে, যে এক জায়গায় একটু আগুন জ্বালে চারপাশে মানুষ বসে থাকে, বা আমরা, শীতের তাপ। হ্যাঁ, আমরা তাপ পোহাই যেটাকে বলা হয়। বা ইভেন এইরকমও হয় যে যদি ধরো তোমার বাসায় রান্না যদি কোথাও হচ্ছে, মানে যেখানে রান্না হচ্ছে তার পাশে গেলে একটু গরম লাগে। কেন লাগে? তো ওইখান থেকে এক ধরনের তাপ তোমার শরীরের দিকে আসতে থাকে, বা মানুষ উত্তপ্ত বস্তু থেকে এক ধরনের তাপ আশেপাশে ছড়ায় যায়, ঠিক আছে? এবং এই ছড়ানোর যে পদ্ধতি, সেই ছড়ানোর পদ্ধতিটাকে বলা হয় রেডিয়েশন প্রসেস, যে প্রসেসে কোনো ধরনের মাধ্যম লাগে না, ঠিক আছে? রেডিয়েশন। সো এটাকে বলা হয় রেডিয়েশন প্রসেস। আচ্ছা, তো তাপ হচ্ছে তিন ভাবে পরিবহন হতে পারে: কন্ডাকশন, কনভেকশন আর হচ্ছে রেডিয়েশন। আচ্ছা, তাপ কি? তাপ হচ্ছে শক্তির একটা রূপ, যে জিনিসটাকে যদি অ্যাবজর্ব করা হয় তাহলে কোন একটা বস্তু হট হয়ে যায়, আর যে জিনিসটা রিজেক্ট করা হলে কোন একটা বস্তু কোল্ড হয়ে যায়। এবং তাপ অ্যাকচুয়ালি আমাদেরকে কি দেয়? গরম বা ঠান্ডা এই জিনিস একটা অনুভূতি দেওয়ার চেষ্টা করে। এবং তাপ সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে ট্রান্সফার হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব কি টেম্পারেচার। টেম্পারেচার জিনিসটা কি? আচ্ছা, ধরো তুমি আইসক্রিম খাচ্ছ, তোমার কি লাগবে? ঠান্ডা লাগবে। আচ্ছা, আবার তুমি একটা কফি খাচ্ছ বা চা খাচ্ছ, তখন তোমার গরম লাগবে, তাই না? যেমন একসময় আমাদের ঠান্ডা লাগতেছে, একসময় গরম লাগতেছে, তো আমরা জানি তাপের কারণে এই জিনিসটা হয়। কিন্তু কোনটা ঠান্ডা লাগবে বা কোনটা গরম লাগবে, বা তুমি আইসক্রিম তোমার কতটুকু ঠান্ডা লাগবে, বা ফ্রিজের একটা পানি তোমার কতটুকু ঠান্ডা লাগবে, আগুন কতটুকু গরম, আবার নর্মাল চা কতটুকু গরম, এগুলো আমাদের ডিফারেন্স আছে না? তো এই জিনিসটা আমরা বের করি হচ্ছে টেম্পারেচারের মাধ্যমে। দ্যাট মিনস অ্যামাউন্ট অফ হটনেস অর কোল্ডনেস। একটা জিনিস কতটুকু গরম বা কত বেশি গরম, বা একটা জিনিস কত বেশি ঠান্ডা, সেটা মেজার করে যে কোয়ান্টিটির মাধ্যমে, সেই কোয়ান্টিটিকে বলা হয় টেম্পারেচার। The amount of hotness or coldness of a body is measured by a quantity that is called temperature. কোন একটা বস্তু কত কত ঠান্ডা, কোন একটা বস্তু কত কত গরম, সেই জিনিসটা আমরা বের করব কার মাধ্যমে? টেম্পারেচারের মাধ্যমে। ওকে, দ্যাট মিন্স দ্য ডিগ্রি অফ হটনেস, একটা জিনিসের মধ্যে কি পরিমাণ উষ্ণতা আছে সেটা বের করি আমরা যেভাবে, সেটাকে আমরা বলি টেম্পারেচার। নর্মালি কি হয় যে দুইটা বস্তু যদি এমন হয় যে দুইটা বস্তু মানে একই তাপমাত্রায় আছে, তখন আমরা বলি এদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, ঠিক আছে? সো টেম্পারেচার হচ্ছে সেই প্রপার্টি, একটা বস্তু সেই প্রপার্টি, যে প্রপার্টির মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা বস্তু, দুইটা বস্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে কি নাই। যদি দেখি যে একটা থেকে আরেকটা তাপের ট্রান্সফার হচ্ছে, তাহলে বুঝবো যে তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে নাই। কারণ আমরা জানি তাপ হচ্ছে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার বডির দিকে যায়। আর যদি দেখি যে কোনো ধরনের তাপের ট্রান্সফার হচ্ছে না, তাহলে বুঝবো যে তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে? এখন
তোমাদের তো এইটুকু দেখাইলাম, তো তোমাদের একটা কোশ্চেন করি, দেখি কোশ্চেনের অ্যান্সার কয়জন দিতে পারো। ধরো এই যে একটা বস্তু আর এই একটা বস্তু, এই বস্তুতে তাপের পরিমাণ হচ্ছে 600 জুল, আর এই বস্তুতে তাপের পরিমাণ হচ্ছে 550 জুল। এটা হচ্ছে এ, মানে এ বস্তু, আর এটা হচ্ছে বি বস্তু। ওকে, আচ্ছা এখন আমাকে কি তোমরা একটু বলতে পারবা যে তাপ অ্যাকচুয়ালি এ থেকে বি তে যাবে না বি থেকে এ তে যাবে? স্যার বি এ থেকে বি তে যাবে। এ থেকে বি তে যাবে, এটা কে বললো? স্যার আমি বলছিলাম। রাফা ইসলাম। স্যার আচ্ছা ঠিক আছে, রাফা ইসলাম বলছে এ থেকে বি তে যাবে। এখন তোমাদের কারো কি এটা নিয়ে কনফিউশন আছে নাকি রাফাকে তোমরা সাপোর্ট করতেছো সবাই? সাপোর্ট করছি। আচ্ছা, যারা যারা সাপোর্ট করতেছো তারা ইয়েস চাপো। স্যার আমি ওগুলো শুনিনি এর জন্য আমি কি কি দিব? ইএস চাপবো কিভাবে? দেখো তোমাদের এই যে পার্টিসিপেন্টসে গেলে ইয়েস একটা বাটন আছে। চ্যাটে দিব স্যার নাকি পার্টিসিপেন্টে? পার্টিসিপেন্টসে দেখবা যে নিচে ইয়েস নো এরকম বাটন থাকে। 550 জুল, স্যার 600 জুল। আমি বুঝতে পারি। বললাম যে এ এ এ পাত্রতে 600 জুল পরিমাণ তাপ আছে, বি পাত্র, বি আরেকটা পাত্র, যে পাত্রের মধ্যে 550 জুল তাপ আছে। আমি জিজ্ঞেস করছি যে তাপের পরিবহন কোথা থেকে কোথায় হবে, এ থেকে বি তে নাকি বি থেকে এ তে? আর বেশি তাপমাত্রা বস্তু তাপ হারায় আর কম তাপমাত্রা গ্রহণ করে, এই ক্ষেত্রে তো এ থেকে বি তে যাবে। এ থেকে বি তে যাবে। জি স্যার। আচ্ছা, আমি সেটাই বললাম যে যদি তোমরা মনে করো এ থেকে বি তে যাবে তাহলে বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা বলা যাবে না এ থেকে বি তে যাবে না বি থেকে এ তে যাবে। কেন বলা যাবে না একটু বলি। স্যার জি স্যার বলেন। তুমি যদি কি বলতে পারো তাহলে তুমি বলো, সমস্যা নাই। স্যার এটা স্যার বলা যাবে না ডিট স্যার, আসলে স্যার অবস্থানের উপর ডিপেন্ড করবে। যদি দুটো বস্তু কোন অবস্থানে আছে সেটার উপরে ডিপেন্ড করবে, যে মানে অবস্থানের উপর ডিপেন্ড করে সে তার তাপমাত্রা হারাবে। না না, বা ব্যাপারটা হচ্ছে কি দেখো, ধরো এই বস্তুটা একটু দেখতে বড় না? জি স্যার। আচ্ছা, তো এত একটা বড় বস্তুতে যদি 600 জুল তাপ দেই, আর এখানে ছোট একটা বস্তুতে যদি আমি 550 জুল তাপ দেই, তাহলে বলো তাপমাত্রা কোনটাতে বেশি হবে? তাপমাত্রা 550-এ বেশি হবে। আর বিতে বেশি হবে। বিতে বিতে তাপমাত্রা বেশি হবে, তাই না? জি স্যার। এইটাতে তাপমাত্রা হচ্ছে কম হবে। আমরা কিন্তু বলছি হিট ফ্লোস ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার, হিট সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে যায়। তো এই কারণে যদি আমি তাপমাত্রার কথা বলে না দিই, ঠিক আছে, কারণ আমি ইনিশিয়ালি জাস্ট একটা ক্লু দিছিলাম যে ছবি দেখে, কিন্তু আমি যদি কোনো জায়গায় তাপমাত্রার কথা বলে না দেই, শুধু হিটের কথা বলে দেই, তাহলে তোমরা বলবা যে এই কোশ্চেনে মানে পর্যাপ্ত পরিমাণ নাই, কি ইনফরমেশন নাই, যে ইনফরমেশনের মাধ্যমে বলা যাবে যে হিট কোথায় যাবে। কারণ কোন একটা জায়গায় তাপের পরিমাণ কত সেটা দেখে বলা যায় না যে হিট কোথা থেকে কোথায় যাবে, কারণ হিট সবসময় ডিপেন্ড করবে তাপ ইসের উপর, তাপমাত্রার উপর। কোন একটা বস্তু তাপমাত্রা বেশি হইলে শুধুমাত্র সেখান থেকে হিট কম তাপমাত্রার বস্তুতে যায়, ঠিক আছে? তো কোন এক জায়গায় তাপ বেশি থাকলেও ওইখানে এমন হতে পারে যে তাপমাত্রা কম হইতে পারে। স্যার এখানে শুধু তাপমাত্রাই, মানে এখানে কি স্যার পরিবাহীর উপরে ডিপেন্ড করবে না, মানে শুধু তাপমাত্রা? হ্যাঁ, শুধু তাপমাত্রা, পরিবাহী কোনো মানে অনেক পরিবাহী তো তাড়াতাড়ি তাপ ছাইড়ে দেয়, বা কিছুগুলা অনেক সময় পর্যন্ত হিট জেনারেট করে রাখতে পারে। যেমন তো যেমন স্যার অ্যালুমিনিয়াম, এই জিনিসটা তো অনেক দ্রুত হিট হইলেও মানে অনেক দ্রুত হিট হয়, অনেক দ্রুত হিট ছাইড়ে দেয়। এখানে একটা ব্যাপার আছে যে, তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আহ, কিছু আছে যেগুলা পাশে অন্তরক টাইপের কিছু থাকে, বা হ্যাঁ কিছু ব্যাপার আছে যে মানে তুমি যেটা বললে যে অ্যালুমিনিয়ামের কথা, হ্যাঁ,
ওইটা ডিফারেন্ট কেস, কিন্তু মানে আমরা এখানে জাস্ট সিম্পলি হিট আর টেম্পারেচারের এইটা পড়তেছি যে নর্মালি হিট কোথা থেকে কোথায় যায়, এবং ওই ক্ষেত্রেও কিন্তু হিট হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে যায়। ধরো তুমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র দুইটা পাশাপাশি রাখলা, একটা মধ্যে বেশি তাপমাত্রা, একটা মধ্যে কম তাপমাত্রা, হিট কি হবে? বেশি তাপমাত্রা বেশি অ্যালুমিনিয়াম তাপ। থেকে কম তাপমাত্রায় যাবে। জি স্যার। ঠিক আছে, সো জি। হিটের ব্যাপারে সবসময় আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে যে হিট সবসময় এরকম ট্রান্সফার হয় যে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার দিকে যাবে। ঠিক আছে, তাপের উপর এখানে কোনো কিছু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তাপমাত্রার উপর। ব্যাপারটা হচ্ছে কিছুটা পানির মতো, পানিও কিন্তু এরকম, পানির ক্ষেত্রেও কিন্তু এরকম যে ধরো এইরকম একটা পাত্র থাকলো, সেই পাত্রের মধ্যে অনেক পানি, ঠিক আছে, এরকম অনেক পানি, আর পাশে একটা পাত্র কিন্তু সেটা অনেক উচ্চতা, সেখানে পানির পরিমাণ কম, কিন্তু এখানে যদি আমি একটা কানেকশন দিয়ে দেই, পানি কোথা থেকে কোথায় যাবে? ধরো এটা পানি এই পর্যন্ত, তখন কি হবে? পানি কিন্তু এই যে লেফট সাইডের চিকনটা থেকে এই মোটাটাই যাবে। কেন যাবে? কারণ এখানে পানির উচ্চতা বেশি। উচ্চতা বেশি স্যার। পানি সবসময় নির্ভর করে পানির সারফেসের হাইট কত সেটার উপর। যেখানে হাইট বেশি সেখান থেকে পানি কম হাইটের দিকে যায়। ঠিক আছে, সো ওই ইসে তাপমাত্রার ক্ষেত্রে ব্যাপারটা ওই রকম যে তাপের পরিমাণ কত সেটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তাপমাত্রা কত তার উপর। আচ্ছা, এখন আমরা একটু দেখবো যে তাপ আর তাপমাত্রা এগুলোর পার্থক্য কি কি আছে। আচ্ছা, হিট হচ্ছে এনার্জি এক ধরনের ফর্ম, হিট ইজ দ্য ফর্ম অফ এনার্জি। আর টেম্পারেচারটা কি? টেম্পারেচার হচ্ছে রিপ্রেজেন্ট করে একটা বস্তু কোন থার্মাল কন্ডিশনে আছে, মানে ওটা থার্মাল কন্ডিশনটা কেমন সেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে টেম্পারেচার। হিট হচ্ছে এনার্জি, মানে হিট মানেই তো এনার্জি, মানে হিট হচ্ছে এনার্জির একটা ফর্ম, সো হিটকে আমরা এনার্জি বলতেই পারি। আর টেম্পারেচার হচ্ছে ডেমনস্ট্রেশন অফ এনার্জি, মানে সেই এনার্জি ডেমনস্ট্রেশন, প্রদর্শন, মানে আমার 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 আমি মানেই যদি এনার্জি হই, তাহলে আমি যখন এই এনার্জিটাকে প্রদর্শন করব তখন সেটা টেম্পারেচার হয়ে যাবে। সো হিট হচ্ছে এনার্জি আর ডেমনস্ট্রেশন অফ এনার্জি হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, হিট হচ্ছে এক ধরনের কজ, মানে একটা কারণ, আর টেম্পারেচার হচ্ছে ইজ দ্য ইফেক্ট, এবং কারণের ফলে একটা ইফেক্ট তৈরি হয়। মানে কোন একটা জায়গায় যদি তাপ বেশি হয় তাহলে সেখানে তাপমাত্রা বেশি হয়ে যায়, আবার কোন একটা জায়গায় তাপ যদি কম হয় সেখানে তাপমাত্রা কমে যায়। তার মানে হিট হচ্ছে আমার কারণ, যে কারণের কারণে একটা ফলাফল পাই, ফলাফলটা কেমন, বেশি তাপমাত্রা বা কম তাপমাত্রা, আর ঠান্ডা বা গরম এরকম। সো হিট হচ্ছে এক ধরনের কজ আর টেম্পারেচার হচ্ছে আমার ইফেক্ট। আচ্ছা, the instrument for measuring heat is called calorimeter, যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা হিট মেজার করি সেটাকে বলা হয় ক্যালোরিমিটার। আর the instrument for measuring temperature, that is called thermometer, আমাদের বাসায় সবার বাসায় আছে যে তাপমাত্রা মাপি আমরা যেটার সাহায্যে, সেটাকে আমরা বলি থার্মোমিটার। আর ক্যালোরিমিটার হচ্ছে সেটা যেটার সাহায্যে আমরা হিট মেজারমেন্ট করি, সেটাকে আমরা বলি ক্যালোরিমিটার। তো ক্যালোরিমিটার মোস্ট প্রবাবলি তোমরা দেখছো কিনা আমি জানি না, তবে তোমাদের থার্ড সেমিস্টারে একটা ল্যাব হবে, সেই ল্যাবে তোমরা ক্যালোরিমিটার দেখতে পারবে, ফিজিক্স ল্যাব। আচ্ছা, হিটের ইউনিট হচ্ছে কি? হিটের ইউনিট হচ্ছে জুল, হিটের ইউনিট হচ্ছে জুল, আর টেম্পারেচার ইউনিট হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন বা পার ডিগ্রি ফারেনহাইট। সরি, টেম্পারেচার ইউনিট হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, কেলভিন বা ডিগ্রি ফারেনহাইট, আমি ভুলে পার শব্দটা বলছি। হিট হচ্ছে, হিটের ইউনিট হচ্ছে জুল, আর টেম্পারেচার ইউনিট হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি কেলভিন, ডিগ্রি ফারেনহাইট, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, হিট হচ্ছে এনার্জি, এটা তো বললামই, আর টেম্পারেচার হচ্ছে ডেমনস্ট্রেশন অফ এনার্জি। আচ্ছা, হিট ফ্লোজ ফ্রম এ বডি অফ হায়ার টেম্পারেচার টু এ বডি অফ লোয়ার টেম্পারেচার, এটা আগেও বলছি আমরা, হিট সবসময় লোয়ার হায়ার টেম্পারেচারের একটা বস্তু থেকে লোয়ার টেম্পারেচার একটা বস্তুতে ট্রান্সফার হয়। আচ্ছা, ধরো তোমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটা এরকম, তো এই বস্তুর মধ্যে অনেকগুলা অণু আছে, এরকম অনেকগুলা অণু আছে, ঠিক আছে, আরো অনেকগুলা আছে। তো এখন কোন একটা বস্তু হিট ডিপেন্ড করবে কার উপর? এই প্রত্যেকটা মলিকুলের এনার্জি যদি আমরা যোগ করি, মানে টোটাল এনার্জি যদি বের করি, সবগুলো মলিকুলের টোটাল এনার্জি যদি বের করি, সেটা হচ্ছে হিটের সাথে সমানুপাতিক। মানে টোটাল এনার্জি, সবগুলা মলিকুলের টোটাল এনার্জি যত বেশি হবে আমার এই বস্তুর,
হিট তত বেশি হবে। ঠিক আছে, হিট ইজ প্রপোর্শনাল টু দ্য টোটাল এনার্জি অফ দ্য মলিকুলস ইন দ্য বডি। এই বস্তুর মলিকুলগুলার টোটাল এনার্জি হবে হিটের সাথে প্রপোর্শনাল। টোটাল এনার্জি যত বেশি হবে হিট তত বেশি হবে। আচ্ছা, আর টেম্পারেচার জিনিসটা কেমন? টেম্পারেচারটা হচ্ছে এইরকম যে এই মলিকুলগুলার যে এনার্জি আছে প্রত্যেকটা তো আলাদা আলাদা এনার্জি আছে। প্রত্যেকটা এনার্জিকে যোগ করে আমরা যদি অ্যাভারেজ বের করি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করি, মানে প্রত্যেকটার তো কাইনেটিক এনার্জি আছে, মানে গতিশক্তি আছে, সেই কাইনেটিক এনার্জি গুলাকে আমি যোগ করলাম, যোগ করে আমরা অ্যাভারেজ করলাম। তো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যা হবে, প্রত্যেকটা মলিকুলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যা হবে সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে সমানুপাতিক। সো টেম্পারেচার হচ্ছে প্রত্যেকটা মলিকুলের অ্যাভারেজ এনার্জির সাথে সমানুপাতিক, আর হিট হচ্ছে প্রত্যেকটা মলিকুলের টোটাল এনার্জির সাথে সমানুপাতিক। এখন তোমাদের কারো কি মনে হচ্ছে যে দুইটা জিনিস একই? এরকম কি মনে হচ্ছে কারো? একটা জিনিস চিন্তা করো, ধরো একটা অনেক বড় বস্তু, সেই বস্তুতে অনেক মলিকুল আছে, ঠিক আছে? তো অনেক মলিকুল আছে, তো সব মলিকুলে যদি অল্প 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 হিট হয় তাহলে সেখানে কিন্তু অনেক বেশি হিট হয়ে যাবে। আবার একটু আগে আমরা দেখাচ্ছিলাম একটা ছোট মলিকুল, সেই ছোট একটা বস্তু, সেই বস্তুতে মলিকুল খুব কম, তো টোটাল এনার্জি কিন্তু ওইখানে খুব বেশি হবে না, কিন্তু তাদের অ্যাভারেজ এনার্জি কিন্তু অনেক বেশি। সো গড় জিনিস আর টোটাল, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। গড় সবসময় বেশি মানে গড় অল্প জিনিসের গড়ও বেশ অনেক হতে পারে, আবার বেশি জিনিসের গড় অনেক সময় কমে যায়, তাই না? এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে। আচ্ছা, ফিজিক্সের যে ব্রাঞ্চ হিট নিয়ে পড়াশোনা করে বা হিট নিয়ে আলোচনা করে সেই ব্রাঞ্চের নাম হচ্ছে ক্যালোরিমেট্রি। ক্যালোরিমেট্রি হচ্ছে ফিজিক্সের সেই ব্রাঞ্চ যে ব্রাঞ্চে হিট নিয়ে পড়াশোনা করা হয়। আর টেম্পারেচার নিয়ে যে ব্রাঞ্চে পড়াশোনা করা হয় সেটাকে বলা হয় থার্মোমেট্রি। ঠিক আছে, হিট নিয়ে যে ব্রাঞ্চে কথাবার্তা বলা হয় সেটা হচ্ছে ক্যালোরিমেট্রি, আর শুধু টেম্পারেচার নিয়ে যে ব্রাঞ্চে কথা বলা হয় সেটাকে বলা হয় থার্মোমেট্রি। আচ্ছা, টেম্পারেচারে কোনো ধরনের মাত্রা নাই, ডাইমেনশন নাই, ঠিক আছে, কিন্তু হিটের মাত্রা আছে। হিটের মাত্রা কার মাত্রা? হিটের মাত্রা এনার্জির মাত্রা, হিটের মাত্রা যেটা এনার্জি মাত্রা সেটা, আবার এনার্জি মাত্রা যেটা সেটা আবার কাজের মাত্রা। তো কাজের যে মাত্রা আছে সেই মাত্রাটাই হচ্ছে হিটের মাত্রা। সেটা আমরা চাইলে সহজে বের করে ফেলতে পারি মুখস্থ না করে। আমরা জানি W ইজ ইকুয়াল টু Fs। তো আমরা বলছি কাজ হচ্ছে এনার্জি, কাজ একরকম। তো এখান থেকে আমরা মাত্রা বের করব। তো F সমান সমান আমরা আবার কি জানি? F সমান সমান জানি ma। আচ্ছা, সো m এর মাত্রা কি? m এর মাত্রা হচ্ছে বড় m। এর মাত্রা কি? এর মাত্রা হচ্ছে L T ইনভার্স 2। আর x এর মাত্রা কি? x এর মাত্রা হচ্ছে L। সো আলটিমেটলি আসলো কি ml স্কয়ার T ইনভার্স 2। সো টেম্পারেচারে কোনো মাত্রা না থাকলেও হিটের একটা মাত্রা আছে, সেটা হচ্ছে ml স্কয়ার T ইনভার্স 2। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, আমি এখন তাহলে কয়েকটা নরমাল কোশ্চেন জিজ্ঞেস করি, তোমরা আমাকে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ধরো দুইটা বস্তু, তাদের সত্য মিথ্যা বলবো আর কি, ট্রু ফলস। দুইটা বস্তু তাদের তাপমাত্রা সমান, তাপের পরিমাণ ভিন্ন, এটা হতে পারে? দুইটার হতে পারে। আচ্ছা, হতে পারে। আচ্ছা, দুইটা বস্তু তাদের তাপের পরিমাণ সমান কিন্তু তাপমাত্রা ভিন্ন, এটা হতে পারে? এটাও হতে পারে স্যার, আসার উপর। আর যদি এমন হয় যে দুইটা বস্তু তাদের তাপের পরিমাণও সমান, তাপমাত্রার পরিমাণও সমান? যদি একই বস্তু হয় একই সাইজের তাহলে তো হবে স্যার। একই বস্তু না হলেও হইতে পারে, বা একই সাইজের, বা যে কোনো ভাবে হইতে পারে।
আচ্ছা, আবার এমনও কিন্তু হতে পারে দুইটা বস্তু তাদের তাপের পরিমাণও ভিন্ন, তাপমাত্রা ভিন্ন, হতে পারে না? জি স্যার। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, আমরা বাসায় থার্মোমিটার ইউজ করি সবাই, তাই না? তো জি স্যার। এই থার্মোমিটার কি টাইপের থার্মোমিটার? আর ওদের ফারেনহাইট। ফারেনহাইট থার্মোমিটার, তাই না? ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয় এগুলাকে। লিকুইড থার্মোমিটার বলা যাবে। হ্যাঁ, তো এই থার্মোমিটারের ভিতরে কি থাকে জানি? পারদ, আরো হ্যাঁ, মার্কারি। সো অ্যাকচুয়ালি বিভিন্ন মানে এক একটা থার্মোমিটারে এক একটা প্রপার্টি বেস করে থার্মোমিটার তৈরি করা হয়, আর যে প্রপার্টি বেস করে থার্মোমিটার করা হয় সেই থার্মোমিটারগুলোকে সেই টাইপের থার্মোমিটার বলে। যেমন ধরো কোন একটা লিকুইড, লিকুইডে নরমালি কি হয়, তুমি লিকুইডে যদি তুমি তাপ দাও লিকুইডটা কি হয়? প্রসারিত হয়, তাই না? জি স্যার, প্রসারিত। আচ্ছা, তো লিকুইডকে যখন তুমি তাপ দিবা লিকুইডটা হচ্ছে মানে প্রসারিত হবে। আচ্ছা, তো এই ধর্মটাকে ইউজ করে আসলে লিকুইড থার্মোমিটার তৈরি করা হয়। যে আমরা যদি বলতে পারি যে একটা লিকুইড এক জায়গায় রাখবো, তো সেখানে আমরা তাপ দিব, তাপ দিলে সেই লিকুইড প্রসারিত হচ্ছে। তো আমরা যদি আগে থেকেই স্কেলিং করে রাখি যে এতটুকু প্রসারণ হলে এত টেম্পারেচার হয়, এতটুকু প্রসারণ হলে এত টেম্পারেচার হয়, তাহলে আমরা ইজিলি একটা লিকুইড থার্মোমিটার বানিয়ে ফেলতে পারবো। আচ্ছা, সো লিকুইড থার্মোমিটার আসলে এইভাবে কাজ করে, এবং লিকুইড থার্মোমিটার থার্মাল প্রপার্টি হচ্ছে লিকুইড। এবং এই ধরনের একটা থার্মোমিটার কি মার্কারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার যেটা আমরা বাসায় ইউজ করি। ওইখানে অ্যাকচুয়ালি কি থাকে, পারদ থাকে। পারদ হচ্ছে একমাত্র ধাতু যেটা লিকুইড অবস্থায় থাকে, এবং এটা খুবই সেন্সিটিভ, অল্প তাপমাত্রার পরিবর্তনে অনেক বেশি প্রসারিত হয়। তো যেটা হয় যে পারদে মার্কারি থার্মোমিটারে নর্মালি 96 থেকে 105 পর্যন্ত দাগাঙ্কিত থাকে মোস্ট প্রবাবলি। তো নর্মাল আমাদের টেম্পারেচার এরকম থাকে 96, 97, 98 ওরকম থাকে। তো এরপরে যখন কারো জ্বর আসে, তার মানে টেম্পারেচার যখন তার বাড়ে, তখন অ্যাকচুয়ালি ওই পারদটা যেখানে থাকে সেটা প্রসারিত হয়ে আরো বড় হয়ে যায়। তো যখন বড় হয়ে যাবে, সো ওই কতটুকু প্রসারণ হয়েছে সেটা দেখে আমরা বুঝতে পারি যে তার জ্বর কত ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এবং এটা কিন্তু ফারেনহাইট অবশ্যই, ঠিক আছে? সেলসিয়াস বা অন্য কিছু বললে সেটা কিন্তু অবশ্যই ভুল হবে। দেখো চিন্তা করো, আমরা আমাদের 102, 103 ডিগ্রি ফারেনহাইট জ্বর আসে, তো কেউ যদি ভুলে ফারেনহাইট না বলে সেলসিয়াস বলে ফেলে, তো আমার অনেক অবস্থা কি হয়ে হবে? যাবে। তো আমরা সামনে দেখবো যে সেলসিয়াস। ইলেকট্রিক থার্মোমিটার গুলা কিভাবে স্যার? আচ্ছা, ইলেকট্রিক থার্মোমিটারে যাচ্ছি আমরা। হ্যাঁ, এরপরে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার। আচ্ছা, কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার গুলাতে কি কাজ, কিভাবে কাজ করে? ধরো একটা জিনিস, একটা জায়গার মানে একটা গ্যাস আছে কোন একটা জায়গায়, সেটার ভলিউমটাকে তুমি ফিক্স করে দিলা যে ভলিউম চেঞ্জ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। তো ওই জায়গাতে তুমি যদি হচ্ছে টেম্পারেচার বাড়াও, সেক্ষেত্রে কি হবে? কোন একটা গ্যাসের ভলিউম ফিক্সড, তুমি টেম্পারেচার বাড়াবা, তখন কি হবে? গ্যাসের আয়তন তো স্যার বাড়তে থাকবে। আয়তন তো আমি ফিক্স করে দিচ্ছি। আয়তন ফিক্সড করে দিয়েছেন। হ্যাঁ, মানে ফেটে যাবে না স্যার? প্রশ্নটা আবার একটু করেন স্যার। ধরো তুমি একটা পাত্রের মধ্যে, একটা বদ্ধ পাত্র, হুম। সেই বদ্ধ পাত্রের মধ্যে তুমি হচ্ছে একটা গ্যাস নিছো, গ্যাস নিয়ে সেটাকে তাপ দেওয়া শুরু করলো। তো এখন আয়তন বাড়ার তো কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমি না, বদ্ধ। আটকে দিচ্ছি, বদ্ধ করে দিচ্ছি। তো তাহলে ওখানে কি বাড়বে? গ্যাসের আয়তন বাড়তে যাবে টেম্পারেচার নেওয়ার ফলে, কিন্তু যেহেতু আপনার পাত্রের আয়তন কনস্ট্যান্ট, ওই ক্ষেত্রে তো বাড় হওয়ার সম্ভাবনা। গ্যাসের আয়তন তার বাড়তে পারবে না, গ্যাস তো এরকমই যে আমি যে টেম্পারেচার দিলে স্যার গ্যাস ভিতরের স্যার বৃদ্ধি পাবে না? মলিকিউলগুলো স্যার বৃদ্ধি পাবে। চাপ বাড়বে, চাপ চাপ। চাপ বাড়বে না? হ্যাঁ ঠিক আছে। চাপ বাড়বে কি স্যার? মানে আয়তন বাড়লে ওটার ভিতরে চাপ সৃষ্টি হবে। মানে আয়তন যেহেতু কনস্ট্যান্ট, সো আমি হ্যাঁ, যখন সেহেতু এখানে তো তাপমাত্রা বাড়াতে থাকবো, অবশ্যই কি হিট দিলে তো স্যার কথা তো হিট দিলে তো ওটা বৃদ্ধি পাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ তো হ্যাঁ ওইটাই মানে চাপটা, তখন ওইটার ফলে চাপ বাড়বে। হ্যাঁ, তো সেটাই যে আমরা যখন একটা বদ্ধ পাত্রের মধ্যে হচ্ছে কোন একটা গ্যাসের মধ্যে তাপ দেওয়া শুরু করব, তখন অ্যাকচুয়ালি ওখানে চাপের পরিমাণ বৃদ্ধি পাবে, মানে গ্যাস মলিকুলের চাপ অনেক বেড়ে যাবে।
এই যে তোমরা বাসায় যে দেখো না, প্রেসার কুকার, জি স্যার। প্রেসার কুকার কিন্তু এই সেম ফর্মুলা ইউজ করে। মানে নর্মালি যেটা হয় যে আমরা নর্মালি প্রেসার কুকারে বেশি রান্না করি কি গরুর মাংস, কারণ গরুর মাংস নর্মালি সিদ্ধ হতে চায় না। তো এই কারণে যেটা করা হয়, চাপের সাথে পানির স্ফুটনাঙ্কের একটা সম্পর্ক আছে, যে যদি চাপ বাড়িয়ে দেওয়া যায় তার পানি স্ফুটনাঙ্ক বেড়ে যায়, আবার চাপ এরকম যদি কমে যায় তাহলে পানির স্ফুটনাঙ্কও কমে যায়। সো প্রেসার কুকারে চাপ যেহেতু এটা বদ্ধ করে রাখা হয় এমন ভাবে যে ওখানে চাপ বেড়ে যায়, তো প্রেসার বেড়ে যাওয়ার কারণে ওখানকার পানির স্ফুটনাঙ্ক নর্মাল 100 থেকে 130 হয়ে যায়। তো এই কারণে প্রেসার কুকারে রান্না দ্রুত হয়, বা মাংস বা কোনো একটা জিনিস সেদ্ধ হয় ভালো। আবার এই উল্টাও হয়, এভারেস্টে যা পাহাড়ে ওঠে ওরা হচ্ছে এরকমও দেখছে যে এভারেস্টের কিছু কিছু জায়গা এমন হয় যে ওখানে প্রেসার অনেক কম, পানি 70 ডিগ্রি সেলসিয়াসে ফুটে যায়। ঠিক আছে, তো এটা কিন্তু মানে খুব একটা সুবিধার জিনিস না। পানি যদি 70 ডিগ্রি সেলসিয়াসে ফুটে যায় তাহলে কিন্তু মানে কিছু কিছু জীবাণু হয়তো ধ্বংস হবে না। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। সো কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার হচ্ছে এরকম যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমার প্রেসার বৃদ্ধি পায়। সো আমি যদি এরকম একটা সিস্টেম করে রাখি যে আমি প্রেসার মাপতে পারবো বা প্রেসার বৃদ্ধি কতটুকু হচ্ছে সেটা দেখতে পারবো, তাহলে সেটা দিয়ে যদি আমরা স্কেলিং করে রাখি তাহলে আমরা অবশ্যই একটা মানে কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার বানাইতে পারবো, যেখানে আমরা প্রেসারের পরিমাণ দেখে বলে দিব যে এখানকার টেম্পারেচার হচ্ছে এত। আচ্ছা, তো এরকম এক ধরনের আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার। আচ্ছা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স থার্মোমিটার। রেজিস্ট্যান্স থার্মোমিটারটা কেমন? রেজিস্ট্যান্স থার্মোমিটারটা হচ্ছে এরকম যে আমরা জানি যে কোন একটা কন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে সেখানে রেজিস্ট্যান্স বাড়ে না কমে? কোন জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পেলে স্যার? একটা কন্ডাক্টরে পরিবাহীর ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? রেজিস্ট্যান্স স্যার বাড়বে স্যার। হ্যাঁ, রেজিস্ট্যান্স বাড়বে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? তাপমাত্রা কমে স্যার কমে সেমিকন্ডাক্টরে। স্যার। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কমে। ওকে, সো ব্যাপারটা হচ্ছে কি তাপমাত্রা বাড়াইলে রেজিস্ট্যান্স বাড়ে। আচ্ছা, কন্ডাক্টরের ক্ষেত্রে সো আমরা যদি এরকম কোন একটা রেজিস্ট্যান্স এরকম কোন একটা থার্মোমিটার বানাইতে পারি যে সেখানকে আমি রেজিস্ট্যান্স মাপবো, যে আমার ওই থার্মোমিটার কি করবে যে রেজিস্ট্যান্স মেজারমেন্ট করবে এবং সেটার মাধ্যমে আমি হচ্ছে কোন একটা জায়গা টেম্পারেচার বের করবো। তো আগে থেকে স্কেলিং করা থাকবে, এত রেজিস্ট্যান্স হলে এত তাপমাত্রা, এত রেজিস্ট্যান্স হলে এত তাপমাত্রা। সো ইজিলি আমরা সেখানকার মানে টেম্পারেচারটা বের করতে পারবো খুব ইজিলি। আচ্ছা, একটু আগেও যে ওই নিজম মেবি কোশ্চেন করতেছিল যে ইলেকট্রিক থার্মোমিটার যেগুলো আছে ওগুলো আসলে কিভাবে কাজ করে। তো আমার মনে হয় ওগুলাতে এই টাইপের রেজিস্ট্যান্সের কোনো ব্যাপার আছে, মানে আমি এক্স্যাক্টলি জানি না যে ইলেকট্রিক থার্মোমিটার আসলে কিভাবে কাজ করে। ওটা সম্ভবত স্যার একটা সার্কিট বানানো থাকে ভিতরে ছোট। হ্যাঁ, আমিও মানে আমি যতটুকু চিন্তা আমার মনে হয় যে ওরকম কিছু একটা হবে, যে মানে ওগুলো হয়তো ইলেকট্রিক গুলা তো স্যার ডিজিটাল গুলা বুঝাইতে ও বলছিল, মানে ডিজিটাল গুলার কথা। ডিজিটাল বলতে যে এখন যেগুলো এখন যেগুলা বাইরেছে ইনফ্রারেড যে থার্মোমিটার গুলা, ইনফ্রারেড যে থার্মোমিটার গুলো মোস্ট ও তো বাইরে মানে নেট গেছে ওর, ও থাকলে ভালো। মানে ওগুলাই সম্ভবত, ওগুলা তো আমি দেখছি একটা, ওটার ভিতরে একটা দেওয়া থাকে, ওই একটা সার্কিট বানানো থাকে, ওই সার্কিটের ভিতরে ওই জাস্ট একটা ইসের মতো স্যার, আমরা ডিপ্লোমায় পড়ছিলাম মেজারমেন্ট সাবজেক্টে, মানে হিটটা এই ওইটাকে হিটটাকে ইলেকট্রিক্যাল ভাবে ইলেকট্রিক্যাল পাওয়ারে পরিবর্তন করে ওইটা ডিসপ্লেতে শো করে জাস্ট। আচ্ছা আচ্ছা, তো আমার কাছে ব্যাপারটা এরকমই মনে হলো যে ওখানে হয়তো রেজিস্ট্যান্স থার্মোমিটার এইটা ইউজ করতে পারে। আচ্ছা, তো এরপর একটা আছে থার্মো ইলেকট্রিক থার্মোমিটার। সেটা কি যে কোন একটা জায়গার যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে সেখানে কারেন্ট উৎপন্ন হয় বা ইএমএফ তৈরি হয়। তো ইএমএফ বা কারেন্টের পরিমাণ দেখে আমি বুঝতে পারবো যে এখানকার টেম্পারেচার কত। তো এই ধরনের থার্মোমিটারের নাম হচ্ছে প্লাটিনাম রোডিয়াম থার্মোমিটার। প্লাটিনাম রোডিয়াম। আচ্ছা, এরপরে আরেকটা থার্মোমিটার আছে, সেটা হচ্ছে এইরকম। ধরো তোমার 5000 ডিগ্রি সেলসিয়াসের এরকম টেম্পারেচারের তাপমাত্রা মাপতে হবে, বা সূর্যের তাপমাত্রা মাপতে হবে, বা কোন একটা স্টারের তাপমাত্রা মাপতে হবে, বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ভেতরে চুল্লির তাপমাত্রা মাপতে হবে। তখন কিভাবে মাপবা? কোনো থার্মোমিটার দিয়ে তো লাভ হবে না, দিলে তো ওই না থার্মোমিটার স্যার,
তখন অ্যাকচুয়ালি কি একটা থিওরি কি চিন্তা করলো যে আচ্ছা তো বস্তু থেকে তো রেডিয়েশন হয়, তো আমরা রেডিয়েশন কি পরিমাণ হচ্ছে সেই রেডিয়েটেড হিটটা যদি আমরা বের করতে পারি তাহলে সেখান থেকে আমরা মানে একটা থার্মোমিটার বানাতে পারবো যে এতটুকু রেডিয়েশন যদি হয়, এতটুকু রেডিয়েটেড হিট যদি আমি পাই তাহলে বুঝবো যে এত তাপমাত্রা, এতটুকু রেডিয়েটেড হিট হলে বুঝবো এত তাপমাত্রা। তো এরকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে এরকম একটা স্কেলিং করছে, স্কেলিং করে এক ধরনের থার্মোমিটার বের করছে, সেটার নাম হচ্ছে রেডিয়েশন থার্মোমিটার। তো এরকম একটা রেডিয়েশন থার্মোমিটার হচ্ছে পাইরোমিটার, যেটা দিয়ে অনেক কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মেজারমেন্ট করা যায়। আর এর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত যেটা বা সবচেয়ে বেশি ইউজ হয় যেটা, সেটা হচ্ছে প্লাটিনাম রেডিয়েশন থার্মোমিটার। তো এটা কেন বেশি ইউজ হয় সেটা আমরা একটু পরে পড়বো। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমার নেটটা হুট করে একটু চলে গেছিল, আবার আসছে। আচ্ছা, এরপর একটা জিনিস সেটা হচ্ছে কি যে এই যে আমরা একটু আগে বলতেছিলাম যে তাপমাত্রার বিভিন্ন ধরনের স্কেল আছে, আমরা জানি সেটা যে সেলসিয়াস স্কেল আছে, কেলভিন স্কেল আছে, ফারেনহাইট স্কেল আছে। তো আরেকটা স্কেল আছে সেটাকে বলা হয় রোমার বা র্যাঙ্কিং স্কেল। রোমান। ঠিক আছে, তো বিভিন্ন বিজ্ঞানী অ্যাকচুয়ালি বিভিন্ন স্কেল প্রবর্তন করছে। তো বিজ্ঞানী সেলসিয়াস উনি অ্যাকচুয়ালি মানে এই জিনিসগুলা কিভাবে করছে সেটা আমরা একটু বলি। তো তার আগে বলি যে আমাদের নরমালি মেইনলি চার ধরনের টেম্পারেচার স্কেল আছে, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট আছে, রোমার আর র্যাঙ্কিং স্কেল। তো এই স্কেল বিভিন্ন সব স্কেলই আলাদা আলাদা স্কেলিং আছে যেভাবে আমরা হচ্ছে টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি। তো আজকে আমরা দেখবো যে এই একটা স্কেল থেকে আরেকটা স্কেলের মধ্যে সম্পর্ক কিভাবে বের করা যায়, যে আমরা এত ডিগ্রি সেলসিয়াস থেকে কিভাবে বুঝবো যে আচ্ছা এত ডিগ্রি সেলসিয়াস হলে সেটা কত ফারেনহাইট হবে, বা এত ডিগ্রি ফারেনহাইট হলে সেটা কত ডিগ্রি কেলভিন হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা কিভাবে বের করবো সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। তো বিজ্ঞানীরা যখন এরকম বিভিন্ন স্কেল তৈরি করছে, তো ওদের এরকম দুইটা পয়েন্ট ধরে নিত যে ওই স্কেলের লোয়ার পয়েন্ট আর ওই স্কেলে আপার পয়েন্ট। ঠিক আছে, তো সেলসিয়াস স্কেলের লোয়ার পয়েন্টটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা ধরছে কিভাবে যে পানির গলনাঙ্ক, মানে পানি যে ডিগ্রি সেলসিয়াসে গলে যায় সেটাকে ধরা হয়েছে হচ্ছে লোয়ার পয়েন্ট। ঠিক আছে, মানে সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার, সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে লোয়ার ফিক্সড পয়েন্ট। আর আপার ফিক্সড পয়েন্ট কোনটা? আপার ফিক্সড পয়েন্ট ধরছে পানি যে ডিগ্রি সেলসিয়াসে ফুটে যায়, মানে বয়েল হয়, বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার, শুরু করে। হ্যাঁ সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো এরকম করে বিজ্ঞানী কেলভিন যেটা ধরছিল, উনি চিন্তা করছে যে একেবারে মানে উনি চিন্তা করছে যে আমরা সামনে গেলে পড়বো যে মানে একটা তাপমাত্রা আছে সেটা হচ্ছে পৃথিবীতে পসিবল সর্বনিম্ন তাপমাত্রা। ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। তুমি একেবারে ওই লোয়ার টেম্পারেচারটাকে ধরছে হচ্ছে 0, আবার সেটাকে 0 ধরছে আর একটাকে আপার ধরছে, সেখান থেকে মানে পানির জন্য যেটা হবে অতটুকু বৃদ্ধি পরিমাণ, মানে 100 পরিমাণ 100 ডিগ্রি সেলসিয়াস, মানে 100 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি কেলভিন পরিমাণ বৃদ্ধি পরিমাণ, সেটাকে উনি আপার ধরছে। এরকম করে ধরছে হচ্ছে বিজ্ঞানী কেলভিন। দ্যাট মিন্স একটাকে ধরছে 273, একটাকে ধরছে 373। আচ্ছা, আর হচ্ছে বিজ্ঞানী ফারেনহাইট উনি ধরছে কত? লোয়ার ফিক্স পয়েন্ট ধরছে উনি 32 ডিগ্রি সেলসিয়াস, আর আপার ফিক্স পয়েন্ট ধরছে 212 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, সো অ্যাকচুয়ালি ব্যাপারটা সম্পর্কটা কেমন, যে সম্পর্কটা বের করতে হয় কিভাবে, যে টেম্পারেচার স্কেল মাইনাস, এই যে এখানে আমরা একটু দেখি, টেম্পারেচার স্কেল মানে কোন স্কেল আমি নিচ্ছি, টেম্পারেচার স্কেল মাইনাস আইস পয়েন্ট ডিভাইডেড বাই স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। তো সেলসিয়াসের ক্ষেত্রে সেলসিয়াসকে আমরা সি দ্বারা প্রকাশ করি, মাইনাস আইস পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস, স্টিম পয়েন্ট হচ্ছে কত 100 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস আইস পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটের ক্ষেত্রে কি হবে? ফারেনহাইট হচ্ছে এফ মাইনাস আইস পয়েন্ট ধরা হচ্ছে 32, স্টিম পয়েন্ট 212, আইস পয়েন্ট হচ্ছে 32। আচ্ছা, তারপর হচ্ছে
কেলভিন স্কেল 273, কে মাইনাস 273 আইস পয়েন্ট, আর স্টিম পয়েন্ট হচ্ছে 373 মাইনাস আইস পয়েন্ট হচ্ছে 273। আচ্ছা, আর র্যাঙ্কিং স্কেলে আর মাইনাস 492, 493 কে আইস পয়েন্ট ধরা হয়েছে, স্টিম পয়েন্ট হচ্ছে 672, আইস পয়েন্ট হচ্ছে 492। ওকে, আচ্ছা এখন যদি এটা নরমালি আমরা ক্যালকুলেশন করি, সি ডিভাইডেড বাই 100, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 থেকে 32 বিয়োগ করলে কত হয়? 180। কে মাইনাস 273, আচ্ছা এটা পরে লেখা হয়েছে, কে সাইডে থেকে এখানে কি হবে অ্যাকচুয়ালি, কে মাইনাস 273 বাই 100, আর এটা হচ্ছে আর মাইনাস 492 ডিভাইডেড বাই 672 থেকে 492 বিয়োগ করলে হয় 081, আচ্ছা 180। আচ্ছা এখন আমরা এই ইকুয়েশনে নিচে যদি 20 দিয়ে ভাগ করে দেই, 20 দিয়ে গুণ করে দেই সবগুলোকে, তখন কি হয়? 3/5 f minus 32/9 r minus 492/9 আর t minus 273/5। সো এই যে ফাইনালি আমরা যে ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনের মাধ্যমে আমরা যে কোনো ম্যাথ করতে পারি, যে এত ডিগ্রি সেলসিয়াস কত হবে, কত ফারেনহাইট হবে, বা এত ডিগ্রি ফারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াস হবে, বা এত ডিগ্রি রোমার স্কেলে এত, সেটা কত হবে, এরকম করে আমরা যে কোনো কিছু করতে পারি। তো আমরা আজকে একটু এই টাইপের একটা দুটা ম্যাথ করার চেষ্টা করি। আচ্ছা এই মানে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি তো যে রিলেশনটা কিভাবে হইলো? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা এই যেখানে 10 নাম্বার ম্যাথটা একটু দেখো তো। One day when temperature is 15 degree Fahrenheit, what will be the temperature on Celsius and Kelvin scale? ম্যাথটা কি করতে পারবা তোমরা? করবো স্যার। মানে যেটা হবে যে সেলসিয়াস বলছে এখানে কার কার সাথে, ফারেনহাইটের সাথে সেলসিয়াস, আর আর সেলসিয়াস বের করলে আমরা কেলভিন খুব সহজে বের করতে পারি। তারপরে ফারেনহাইটের সাথে সেলসিয়াস, ফারেনহাইটের সাথে কেলভিন। তো আমরা যেটা করব যে ফারেনহাইটের সাথে সেলসিয়াস, তার মানে এইটা নিব c/5 f - 32/9, এইটুকু নিব। এখানে নিয়ে ফারেনহাইটের মানটা বসাবো, সি এর মানটা বের করব। বা যখন আমরা কেলভিনেরটা করব তখন লিখবো c f - 32/9 t - 273/5। সেক্ষেত্রে এফ এর মানটা বসে কি বা টি বা কে এর মানটা বের করব। তো একটু চেষ্টা করো তো সবাই, না পারলে আমি করে দিব। স্যার সেলসিয়াস হচ্ছে -9.44। আচ্ছা একটু পুরো ডিটেইলটা করো, ঠিক আছে? সবাই একটু চেষ্টা করো যে এই ম্যাথটা 10 নাম্বার, ওয়ান ডে when temperature is 15 degree Celsius, what will be the temperature on Celsius and Kelvin scale?
আচ্ছা ম্যাথটা কি পারছো তোমরা? 263.5 জি স্যার। ওকে আচ্ছা একটু নিচে কেলভিন আসছে স্যার 263.56। জামাল, তারপর হচ্ছে শর্মিলা মন্ডল, রিয়াদুল ইসলাম, আবুল হারিস, তোমরা কি পারতেছো? ফয়সাল আহমেদ, জি স্যার, আমি স্যার সেলসিয়াস জি করছি। স্যার সেলসিয়াসেরটা করছি স্যার, এখন সেলসিয়াস করছি স্যার, ইয়ারটা মাইনাস বের করতেছি 9.44 কেলভিনেরটা। আসছে স্যার। আচ্ছা ওকে জি স্যার আমারও -9.45। ওকে তাহলে তো ভালো। আচ্ছা এরপরেরটা দেখো তো পারবা কিনা, এরপরে যেটা দেয়া আছে। 11 নম্বর স্যার। হ্যাঁ 11 নাম্বার। বলছে at what temperature Kelvin and Fahrenheit scale coincide। বলছে যে কেলভিন আর ফারেনহাইট স্কেল এক হবে। এক হবে, এটা কোনটা হবে? আচ্ছা আমি একটা দেখিয়ে দিই, আমি 11 নাম্বার দেখিয়ে দিই, তোমরা 12 নাম্বারটা করবে, ঠিক আছে? আচ্ছা বলছে কে কে কেলভিন আর ফারেনহাইট কোইনসাইড করবে। তো আমরা জানি কেলভিন কি, কেলভিন হচ্ছে 273/5 আর কে ফারেনহাইট, ফারেনহাইট হচ্ছে F-32/9। তো বলা হলো এই দুইটা হচ্ছে কোইনসাইড করবে, মানে একই টেম্পারেচার হবে। তো দুইটা আমরা এক্স ধরে নিই, দুইটাই এক্স, তাহলে x-273/5 x-32/9, তাহলে গুণ করে দেয় আড়াআড়ি 9x - 273 × 9 কত হয়? (2457) 5x - 160, তাহলে কি হবে? 5x কে যদি এই পাশে নিয়ে আসি 4x, আর 2457 কে যদি ওই পাশে নিয়ে যাই -100, (2297) হচ্ছে 4x divided by 5। আচ্ছা তো এটাকে যদি 4x সমান হতে কয় 2297, তো এটাকে যদি আমরা করি x বের করি, x টা কি হবে? x হবে হচ্ছে x 574.25। তার মানে 574.25 ডিগ্রি কেলভিন আর 574.25 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে সমান তাপমাত্রা। আচ্ছা এখন এই একইভাবে 12 নাম্বারটা আমাকে কেউ একজন করে দেখাও, সেটা হচ্ছে জামাল হুসাইন। স্যার 12 নাম্বারটা করে আমাকে অ্যান্সার বলবা। স্যার আমি করছি। আচ্ছা তুমি পরে বলো, তুমি তো রেসপন্স করতেছো। ঠিক আছে। জামাল শুনতে পাচ্ছ? তুমি আমাকে অ্যান্সার বলবা এটা করার পরে। জামাল, তারপর হচ্ছে নিজুম আছো? স্যার ওর নেটের প্রবলেম নাকি বলছিল। আচ্ছা ঠিক আছে নিজুম, ঠিক আছে। আচ্ছা আব্দুল হারিস? বের হয়ে যাচ্ছে আর কি।
আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নাই। আব্দুল হারিস, জি স্যার। আচ্ছা তুমি যে ম্যাথটা করো, জি স্যার। 12 নাম্বার ম্যাথটা করবা। জি তারপর স্যার। হচ্ছে রিয়াদুল ইসলাম, 12 নাম্বার ম্যাথটা করে অ্যান্সার বলবা। স্যার 12 নম্বর করছি স্যার। কত হয় অ্যান্সার? -40 স্যার এক্সামে। -40। হ্যাঁ, -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট, সেম টেম্পারেচার। আচ্ছা, এরপরে দেখো তো 13 নাম্বারটা পারো কিনা। সবই পারার কথা, এটা খুবই সহজ জিনিস। কি মা? আচ্ছা, 13 নাম্বারটা হইছে। করতেছি স্যার। ওকে। স্যার 13 নম্বর করছি স্যার। 13 নাম্বারটা করছো? ওকে। তার মানে তোমরা এই টাইপের ম্যাথ তো পারবা সবই, তাই জি না? স্যার। জি স্যার, আচ্ছা, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাইলে আমরা হচ্ছে নেক্সট সামনের দিকে যাই। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, তাই না? তো আমরা হচ্ছে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার নিয়ে পড়বো এখন। আচ্ছা, তো প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার এইটা তৈরি হয় is based on the principle that the electrical resistance of a metallic wire is found to be increase uniformly with temperature। মানে আমরা জানি যেটা, যে কোন একটা কন্ডাক্টরের টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে তার কি হয়, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স যেটা আছে সেই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা বৃদ্ধি পায়। সো আমরা যদি একটা প্লাটিনাম ওয়্যার নেই, তাহলে কি হবে, প্লাটিনাম ওয়্যারের যদি আমরা টেম্পারেচার বাড়াই, স্বাভাবিকভাবে কি হবে, ওটার রেজিস্ট্যান্সটা ইনক্রিজ হবে। সো এই প্রিন্সিপালটা ইউজ করে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটা তৈরি করা হয়। এটা নরমালি একটা রেজিস্ট্যান্স থার্মোমিটার টাইপের একটা থার্মোমিটার। আচ্ছা, তো প্লাটিনাম হচ্ছে রেজিস্ট্যান্স থার্মোমিটার হিসেবে খুবই এক্সটেন্সিভলি ইউজ হয়, খুবই ইউজ হয় এটা। কেন ইউজ হয়? কারণ প্লাটিনাম ইজ ভেরি রিজিড মেটাল এবং ডিপেন্ডেবল মেটাল, এবং এটা বারবার ইউজ করার ফলেও এটার মানে প্রপার্টিগুলো চেঞ্জ হয় না, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো ঠিক থাকে। তো এই কারণে ইউজ করা হয়। এবং প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার আরো কিছু উপকারিতা আছে, যেমন কি ইট ইজ ইজিআর। আচ্ছা, একটু সাইলেন্ট করতে হবে কেউ একজন। ইটস ইউজ ইজ ইজিয়ার দেন দ্যাট অফ এ গ্যাস থার্মোমিটার। মানে এটা নর্মাল গ্যাস থার্মোমিটারের চাইতে এটার ইউজটা হচ্ছে অনেক বেশি ইজিয়ার। আর এর সাথে সাথে ইটস গিভ প্রেসাইজ মেজারমেন্ট অফ টেম্পারেচার। মানে খুবই প্রেসাইজলি তোমাকে দিবে, মেজারমেন্ট দিবে। দ্যাট মিনস খুবই অ্যাকুরেট মেজারমেন্ট দিবে তোমাকে। ধরো ব্যাপারটা হচ্ছে এরকম,
তো তোমার কাছে একটা থার্মোমিটার আছে, সেই থার্মোমিটারে 1 ডিগ্রি সেলসিয়াস এতটুকু বৃদ্ধি পায়, ঠিক আছে, এইটুকু বৃদ্ধি পায়। তো 1 ডিগ্রি সেলসিয়াসে যদি এতটুকু বৃদ্ধি পায়, তখন তোমার 0.5 বের করা একটু কষ্ট হয়ে যাবে, বা 0.3 বের করা কষ্ট হয়ে যাবে, 0.01 বের করা কষ্ট হয়ে যাবে। এখন তোমার যদি আরেকটা থার্মোমিটার থাকে, সে 1 ডিগ্রিতে এতটুকু বৃদ্ধি পায়, সেক্ষেত্রে তোমার 0.5 বের করা একটু সহজ হবে না, বা 0.3, 0.1, 0.1 এসব বের করা তোমার সহজ হবে। তো প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার এটা হচ্ছে খুব বেশি সেনসিটিভ, এবং এত সেনসিটিভ এটা হচ্ছে 0.01 ডিগ্রি থেকে 600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর সেনসিটিভিটি। মানে তুমি চাইলে ধরো এরকম কোন একটা জিনিসের টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস আর কোন একটা জিনিসের টেম্পারেচার 100.01 ডিগ্রি সেলসিয়াস, এই দুইটাকেও এই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারে আমরা আলাদা করতে পারি, এবং আলাদা মেজারমেন্ট আছে। তোমাদের কিছু কিছু স্কেল আছে, যে কিছু কিছু স্কেলে দেখবা যে স্কেলগুলো কেমন, সেন্টিমিটার স্কেল কেমন, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এর মাঝখানে কি থাকে, মাঝখানে হয়তো একটা করে ঘর থাকে, যে 1, 1.5, 2 সেন্টিমিটার, 2.5, 3 সেন্টিমিটার এরকম থাকে। কিন্তু কোনো যদি স্কেল যদি এরকম থাকে যে একেবারে 1 থেকে 2 সেন্টিমিটার মাঝখানে আরো 10টা ঘর আছে, তার মানে তুমি 1.1 কে আলাদাভাবে বের করতে পারতেছো। তো কিন্তু ডিজিটাল স্কেলগুলো কিন্তু আরো সুবিধা, কেন সেখানে একেবারে অ্যাকুরেটটা দেয়, যে 1.1.3, 1.1.7 সেগুলো আমরা আলাদাভাবে মেজার করতে পারি, এই জন্য এগুলোকে আমরা অ্যাকুরেট বলি। সো প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার হচ্ছে এরকম, যে এটা আমাদের খুবই অ্যাকুরেট মেজারমেন্ট দেয়, এবং অ্যাকুরেসিটা কি পর্যন্ত, যে 0.01 ডিগ্রি পর্যন্ত আমাদের অ্যাকুরেট মেজারমেন্ট দেয়, এবং 0.01 থেকে 600 ডিগ্রি পর্যন্ত। এবং এটা রেঞ্জ কতটুকু, এটা রেঞ্জ হচ্ছে -200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এটা দিয়ে আমি কোনো একটা জিনিসের টেম্পারেচার মাপতে পারি, -200 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আমরা মেজারমেন্ট করতে পারি। তো বুঝতে পারতেছো কি অবস্থা, -200 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা মেজারমেন্ট করতে পারি। তো এই জন্যই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার খুব বেশি পরিমাণে ইউজ হয়। সো আজকে আমরা একটু দেখার চেষ্টা করব যে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার এটার সাহায্যে কোন একটা আননোন টেম্পারেচার কিভাবে বের করা যাইতে পারে। আবুল হারিস হ্যান্ড রেজ করছো, কিছু বলবা? আব্দুল হারিস। স্যার আমি ওই 13 নম্বর ইয়াটার আনসারটা একটু জানতে চাচ্ছিলাম, মানে এইটা কোথায় পাবো, মানে করছি এই জন্য, মানে আনসারটা একটু জানার জন্য, মানে হইছে নাকি। আপনার কেলভিন কত আসছে? 456। কেলভিন 56? 456 না তো। কেলভিন 90। আচ্ছা, কেলভিন আর হচ্ছে সেলসিয়াসে একটা খুব সুন্দর সম্পর্ক আছে, যে 1 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। সো এখানে -183 ডিগ্রি সেলসিয়াস এর সাথে 273 যদি আমি যোগ করি, তাহলে যা আসবে সেটাই হচ্ছে আমার কেলভিন হবে। কারণ এর সাথে যদি আমি উনি মনে হয় মাইনাসের প্লাস ধরছিল স্যার। আচ্ছা যাই হোক, তো এটাকে আমি যদি 273 যোগ করি, তাহলে অলমোস্ট কত হবে, 90 হবে, তাই না? 90 কেলভিন হবে মোস্ট প্রবাবলি। 90। আর র্যাঙ্কিং হচ্ছে 100। আচ্ছা, বোর্ডটা আমরা সবাই দেখতে পাচ্ছি, তাই তো? ওকে, আমরা এখন একটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে এরকম, যে একটা প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের সাহায্যে আমরা কিভাবে আননোন টেম্পারেচার বের করতে পারি। আচ্ছা, তো বিজ্ঞানী ক্লডিয়াস উনি অ্যাকচুয়ালি একটা রিলেশন দিছিলেন, সেই রিলেশনটা হচ্ছে এইরকম, যে ওই রিলেশনটা অ্যাকচুয়ালি, যে কোন একটা জিনিসের তাপমাত্রা বৃদ্ধি পাইলে কন্ডাক্টরের ক্ষেত্রে কি পরিমাণ রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়। তো উনি এটা নিয়ে একটা রিলেশন দেন, রিলেশনটা ছিল এরকম, যে আর থিটা সমান সমান আর নট 1 প্লাস আলফা থিটা, যেখানে আর থিটা হচ্ছে কি, যে কোনো একটা টেম্পারেচারে কি পরিমাণ রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আর থিটা। আর নটটা কি, আর নটটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পরিমাণ রেজিস্ট্যান্স সেটা। আচ্ছা,
থিটা হচ্ছে যে কোনো একটা টেম্পারেচার যেটা সেটা। আর আলফাটা কি? আলফাটা হচ্ছে তাপমাত্রা গুণাঙ্ক। হ্যাঁ তাপমাত্রা গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স। এটা তাপমাত্রা গুণাঙ্ক বলা যাবে কি? তাপমাত্রা, এটা বাংলাটা আমার ঠিক মনে নাই। জি স্যার, তাপমাত্রা গুণাঙ্ক স্যার, আমরা এইভাবে করছিলাম। আচ্ছা, তো ইংলিশটা হচ্ছে এরকম যে কোএফিসিয়েন্ট অফ ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স, মানে বাংলাটা তারা একটু মনে করার চেষ্টা করি। হ্যাঁ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলা যাবে, এটা কোনো সমস্যা নেই। Okay. আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে কার উপর ডিপেন্ড করবে আমি যে মেটালটা ইউজ করব বা যে কন্ডাক্টরটা ইউজ করব সেই কন্ডাক্টরের নেচারের উপর বা সেই কন্ডাক্টরের প্রপার্টির উপর ডিপেন্ড করবে এই আলফার মানটা। ঠিক আছে? আচ্ছা, সো এখন একটু চিন্তা করি, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমি যদি এমন হয় যে কোনো একটা টেম্পারেচারের জন্য, যে কোনো একটা আননোন টেম্পারেচারের জন্য আমার কি বের করতে হবে, কি বলে এই রেজিস্ট্যান্স বের করতে হবে বা আননোন টেম্পারেচার কত সেটা বের করতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, আর থিটা পি দিয়ে আমি আননোন টেম্পারেচার বুঝাইলাম, আর নট 1 প্লাস আলফা থিটা পি। ঠিক আছে? তো এটা হচ্ছে অবস্থা। তো আমরা একটু ক্যালকুলেশন করি। আর থিটা পি, আর নট আলফা থিটা পি। সো আমি এখান থেকে বের করার চেষ্টা করবো থিটা পি জিনিসটা কত হবে। তাহলে আর নট আলফা থিটা পি সমান এটার পাশে রাখলাম, আর আর নটটাকে যদি এই পাশে নিয়ে আসি কি হবে, আর থিটা পি মাইনাস আর নট। তো থিটা পি সমান আসতেছে কি, আর থিটা মাইনাস আর নট, এখানে হবে কি আলফা আর নট। ঠিক আছে? সো এটা আসতেছে ওকে, আর থিটা পি মাইনাস আর নট আলফা আর নট এরকম আসতেছে। তো এখন আমাদের একটা জিনিস একটু দেখতে হবে যে আমরা ওই কন্ডাক্টরের জন্য 0°C তাপমাত্রা বা প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের জন্য 0°C তাপমাত্রা রেজিস্ট্যান্স কত সেটা আমি এমনিতে আগে থেকেই জানবো, আমাদের ম্যানুয়ালেই লেখা থাকবে, সমস্যা নাই। তো এইটা লেখা আছে, এটা লেখা আছে। আর কোন একটা আননোন টেম্পারেচারে রেজিস্ট্যান্স কত আসলো সেটাও আমি পাইলাম, কিন্তু এই আলফার মানটা কোত্থেকে পাবো, মানে টেম্পারেচার কোএফিসিয়েন্টের মানটা কোত্থেকে পাবো। আচ্ছা, সেটার জন্য আমি চাইলে আরেকটা ক্যালকুলেশন টাইপ করতে পারি। এটা আমরা মনে রাখি যে আর থিটা পি সমান আর নট আলফা থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আলফা আর নট। ওকে, সো আমি ওই আলফার মান বের করার জন্য চাইলে আমি আরেকটা কাজ করতে পারি। কাজটা কেমন, যে 100°C আমি হচ্ছে রেজিস্ট্যান্স কত সেটা একটু বের করার চেষ্টা করলাম, যে 100°C ইকুয়েশন কি হবে, আর নট 1 প্লাস আলফা 100। সো 100°C রেজিস্ট্যান্স কত সেটা আমি দেখতে পারবো, টেম্পারেচার আগে থেকে জানি। তো এখান থেকে যদি লিখি, আমি অ্যাকচুয়ালি এখান থেকে আলফার মানটা বের করার চেষ্টা করব। তো এইটাকে এই পাশে নিয়ে আসলাম, বা এটা আমি এই পাশে রাখি, আর নট আর থিটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, তো এখান থেকে যে আলফার মানটা বের করার চেষ্টা করি কি হবে, আর 100 মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট 100। সো এরকম একটা অবস্থা তৈরি হয়। সো এটাকে, এই থিটার মানটাকে আমি যদি আগেরটার মধ্যে বসাই, আগেরটা ছিল মোস্ট প্রবাবলি এরকম যে থিটা পি সমান আর থিটা পি মাইনাস আর নট আলফা আর নট, এরকম ছিল আগেরটা। তো সেইখানে আলফার মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে কি অবস্থা দাঁড়ায় এটা আমাদের একটু দেখতে হবে। তাহলে থিটা পি সমান
থিটা পি সমান সমান আর থিটা পি মাইনাস আর নট, আলফার মান হয়েছে কি আর 100 মাইনাস আর নট ডিভাইডেড বাই 100 আর নট, আর এখানে একটা আর নট গুণ হিসেবে ছিল। তো আমি কি করতে পারি, আর নট বাদ দিতে পারি, তাহলে এখানে কি হবে আর থিটা পি মাইনাস আর নট ডিভাইডেড বাই আর 100 মাইনাস আর নট, এখানে 100 ভাগ আছে, ভাগটাকে আমি চাইলে গুণ করে উপর দিয়ে দিতে পারি। থিটা পি সমান সমান কি আসলো আর থিটা পি মাইনাস আর নট ডিভাইডেড বাই আর 100 মাইনাস আর নট ইন্টু 100। তো এখন কিন্তু আমি ইজিলি পাবো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেজিস্ট্যান্স কত সেটা আমার দেওয়া থাকবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেজিস্ট্যান্স কত সেটা আমাদের দেওয়া থাকবে। তো শুধুমাত্র আমরা একটা আননোন টেম্পারেচারে বা আননোন কোন একটা অবস্থায় যদি আমি প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটা রাখি, সেইখানে কত রেজিস্ট্যান্স সেটা যদি আমি বসাইলে এখানে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি ওইখানকার আননোন টেম্পারেচারটা বের করে ফেলতে পারবো। স্যার এখানে 100 যে 100 ইনটু 100 যে ওটা কোথায় পেয়েছেন স্যার? আচ্ছা এটা হচ্ছে যেখানে দেখো আর থিটা পি মাইনাস আর নট, তো নিচে কত থাকে, নিচে থাকে আর 100 মাইনাস আর নট ডিভাইডেড বাই 100, তাই না? এই যে 100। জি স্যার বুঝছি স্যার। এখন যদি এটাকে ভাগ করি তাহলে 100 উপর উঠে যাবে না? জি স্যার বুঝছি। তো ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? বাকিরা? জি স্যার। ওকে, যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই টাইপের ম্যাথও করতে পারবো, তাই না? যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা একটা ম্যাথ দেখি। আচ্ছা আমরা এই যে দেখতে পাচ্ছি কি লেখা আছে, the resistance of a platinum resistance thermometer at the ice point is 5 ohm and at steam point is 5.93 ohm. When the temperature is inserted in a hot bath, the resistance of the platinum wire is 5.795 ohm. Calculate the Celsius temperature on the platinum scale. তো স্টিম পয়েন্ট মানে কি? স্টিম পয়েন্ট মানে কি কেউ বলতে পারবা? জি স্যার, স্টিম পয়েন্ট এই জিনিসটা বলতে কি বোঝো? স্টিম পয়েন্ট হচ্ছে স্যার যে জায়গায় মানে পানি ফুটতে শুরু করে ওইটা আর হ্যাঁ, কি। সেটা কত ডিগ্রি সেলসিয়াস? কত নম্বর অঙ্ক স্যার? এই 14 নম্বর অঙ্ক। 14 নম্বর। The point of the আমরা ওই যে সেলসিয়াস আর স্যার ফাইনাল, ওইটা তো 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে। হ্যাঁ তার মানে স্টিম পয়েন্ট বলতে বোঝায় 100 ডিগ্রি সেলসিয়াস আর আইস পয়েন্ট বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো 0 ডিগ্রি সেলসিয়াসে আমাদের রেজিস্ট্যান্স দেয়া আছে, 100 ডিগ্রি সেলসিয়াসে আমাদের রেজিস্ট্যান্স দেয়া আছে, আর বলছে যে একটা থার্মোমিটারকে যদি আমরা একটা হট বাথে রাখি তাহলে ওই সময় একটা নতুন একটা রেজিস্ট্যান্স পাওয়া যায়, সেটা হচ্ছে 5.795 ওহম। তাহলে আমার ওই হট বাথের টেম্পারেচার কত সেটা বের করতে বলছে। তো আমরা এই যে আমাদের থিটা পি সমান সমান আর থিটা পি মাইনাস আর নট ডিভাইডেড বাই আর 100 মাইনাস আর নট ইন্টু 100 এই সূত্র যদি ইউজ করি তাহলে ওই ম্যাথটা করতে পারার কথা। তো তোমরা কি করতে পারবা? ট্রাই করে দেখতে পারি স্যার। হ্যাঁ একটু ট্রাই করো, না পারলে তো আমি বলে দিব। আমাকে এবার ম্যাথ এটা করে অ্যান্সার বলবে হচ্ছে ফয়সাল আহমেদ, তুমি কি আছো? ফয়সাল আহমেদ, জি স্যার, আছি স্যার। আচ্ছা এই ম্যাথটা করতে পারবা? স্যার একটু ভাবতে হবে স্যার। বুঝি নাই।
স্যার একটু ভাবতে হবে, মানে আমার নেটে প্রবলেম ছিল। আচ্ছা একটু ভাবো, ভাইবা ম্যাথের অ্যান্সারটা আমাকে বলবা। আচ্ছা। আর আরেকজন হচ্ছে কে, শর্মিলা মন্ডল, আপনি কি আছেন? জি স্যার। আচ্ছা এই ম্যাথটা করতে পারবেন? স্যার ট্রাই হ্যাঁ করতেছি। একটু ট্রাই করেন, ট্রাই করে আমাকে অ্যান্সারটা বলেন। জি স্যার। একটা সূত্রেরই ম্যাথ, শুধুমাত্র আমরা সূত্রের মধ্যে সবগুলো জিনিস বসাইলে অ্যান্সারটা চলে আসবে। তো এখানে এই এই জিনিসটা বোঝাটাই মেইন, যে কোনটা কার মান। তো ম্যাথটা দেখতে পাচ্ছি না। ও আচ্ছা হ্যাঁ।
তোমরা কি পারতেছো? স্যার আনসারটা কত স্যার? আনসারটা মোস্ট প্রবাবলি টেম্পারেচার চাচ্ছে, তাই না? একশোর নিচে হবে 80, এরকম 70-80 মতো মনে হয়। স্যার আমার হচ্ছে 85.48। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার বাসায় নেট ছিল না, কারেন্ট আসছে একটু আগে, এখন আসছি ক্লাসে। আচ্ছা, রেজাল্ট দিছিলেন মিডটার্ম? হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট তো দিয়ে দিচ্ছি। স্যার আমার রেজাল্টটা তো পাই নাই। আচ্ছা, ক্লাস শেষে ভাই আপনি ফার্স্ট বয় 24। আচ্ছা, ম্যাথটা আমি একটু করে দেই। থিটা পি সমান সমান আমরা কি জানি? আর থিটা মাইনাস আর নট আর 100 মাইনাস আর নট ইন্টু 100। আচ্ছা, আর থিটার মান হচ্ছে কত? 5.795। 5.795 মাইনাস 5, 5.93 মাইনাস 5 ইন্টু 100। তো এটা কি হবে? 0.795 0.93 ইন্টু 100। এটাকে ক্যালকুলেট করলে কত হয়? 85. 85.48 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, খুবই সহজ ম্যাথ, জাস্ট শুধু সূত্রে বসাইলেই হয়ে যাচ্ছে। সো এই 15 নাম্বার ম্যাথটা দেখো তোমরা, আমার বিশ্বাস 15 নাম্বারটা তো এমনিতেই পারবা, তাই না? স্যার ক্লাসটা কি রেকর্ড হয়েছিল? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হয়েছে। আচ্ছা, 15 নাম্বার ম্যাথটা করতে পারবা না? জি স্যার, একই নিয়মে পারবো। জি স্যার পারা যাবে, স্যার সূত্র পারা সেম যাবে। কিন্তু এটা চেঞ্জ আর কি। হ্যাঁ, এখানে প্লাটিনাম স্কেলেটটা চাইছে। একই সবগুলোতে প্লাটিনাম স্কেলে চাইছে। জি আচ্ছা, 17 নাম্বারটা একই জিনিস, 17 নাম্বারটাও একই জিনিস। সবগুলো একই জিনিস, আমার মনে হয় তোমরা সবগুলোই পারবা। আচ্ছা, ধরো কোন একটা ম্যাথে এরকম বলা থাকলো, এই সেলসিয়াস দেয়া থাকলো, এইটা দেয়া থাকলো না, তখন করতে পারবা না? মানে আমাদের এখানে তো আননোন টেম্পারেচারটা বের করতে বলতেছে, আর আননোন টেম্পারেচারে রেজিস্ট্যান্সটা দেয়া থাকতেছে। তো যদি উল্টা থাকে, যে রেজিস্ট্যান্স দেয়া নাই, বললো যে টেম্পারেচার দেয়া আছে, সেটা করতে পারবা? কেউ একজন একটু রেসপন্স করো।
কিসে পাওয়া যাবে? দেখো জাস্ট সিম্পলি উল্টে দিবা তখন, যে ওই আর থিটার মানটা বের করবা আর থিটার মানটা দেয়া থাকবে। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, এরপর একটা জিনিস আছে, সেটাকে বলা হয় সিবেক ইফেক্ট। তো এটা এত ই টাইপের কিছু না, সিম্পল টাইপের একটা জিনিস, মানে অত ইম্পর্টেন্টও না। জাস্ট আমরা একটু দুটো ছবি দেখে বলি। একটাকে বলা হয় সিবেক ইফেক্ট, আর একটাকে বলা হয় পেলশিয়ার ইফেক্ট। ঠিক আছে, দুইটা ঘটনা একটা একটা বিপরীত। কেমন? যদি ধরো দুইটা ডিসিমিলার মেটাল, মানে দুইটা আলাদা আলাদা মেটাল, এই দুইটা দিয়ে আমি হচ্ছে একটা জাংশন তৈরি করলাম, মানে দুইটা মেটালের তার দিয়ে দুইটা জাংশন তৈরি করলাম, মানে দুইটা মেটালের তারকে আমি জোড়া দিলাম, একটার মাথা আর একটা মাথার সাথে। তো তো আমাদের কি হবে? দুইটা জাংশন হবে, একটা এই পাশে একটা ওই পাশে, দুইটা জাংশন হবে। তো আমি যদি এরকম করতে পারি যে একটা জাংশনকে হিট দেই আর আরেকটা জাংশনকে যদি ঠান্ডা পানিতে রাখি, মানে আমরা একটু ছবি দেখি যে এইরকম একটা মেটাল 1 আর মেটাল 2 দুইটাকে আমরা জোড়া দিলাম, জোড়া দেওয়ার পরে দুইটা জাংশন হলো, একটা জাংশন 1 জাংশন 2। তো জাংশন 1 এ আমি গরম পানি দিলাম আর জাংশন 2 তে আমি হচ্ছে ঠান্ডা পানি দিলাম। তো এইরকম যদি আমি করতে পারি, তাহলে আমি যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম, যে এই দুই জাংশনের মধ্য দিয়ে যদি আমি একটা দেই, একটা তারে কানেক্ট করি, তাহলে দেখবো যে এখানে এক ধরনের কারেন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে যেটা বলা হয় এরকম, যে if two dissimilar metals are made two junctions and one of them is being heated and while the other junction is kept cold, যদি এরকম রাখা হয়, তাহলে আমরা কিন্তু এখানে কোনো ধরনের ব্যাটারি দিই নাই, কোনো ধরনের কিচ্ছু দেই নাই। তারপরে দেখবো যে আমরা এই দুই জাংশনের মধ্য দিয়ে যদি একটা আমরা সার্কিট কমপ্লিট করি, তাহলে দেখবো যে এখানে আমি যদি একটা অ্যামিটার রাখি, সেই অ্যামিটারে দেখবো যে এক ধরনের কারেন্ট ফ্লো দেখা যাচ্ছে। বা আমি যদি এখানে একটা গ্যালভানোমিটার দেখি, সেই গ্যালভানোমিটারের মধ্যে কোনো এক ধরনের ডিফ্লেকশন দেখতে পাবো। তো এটাকে বলা হয় সিভেক ইফেক্ট। আচ্ছা, আর উল্টা ঘটনাটা কি? ঠিক এটারই ঠিক উল্টা ঘটনা, যে যদি এমন হয় যে ওই রকমই দুইটা ডিসিমিলার মেটাল থাকবে, দুইটা ডিসিমিলার মেটাল, তাদের আমি দুইটা জাংশন তৈরি করলাম, দুইটা জাংশন তৈরি করলে আমি হচ্ছে একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি। ঠিক আছে, উপর একটা এখানে ছবিতে দেখানো হচ্ছে যে উপর একটা বিসমাথ দেওয়া হয়েছে আর নিচে একটা কপার দেওয়া হয়েছে। তো একইভাবে এরকম করে একটা তার দিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে, কানেক্ট করে মাঝখানে একটা ব্যাটারি দেওয়া হয়েছে। তো ব্যাটারি যদি দেওয়া হয়, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে যে দুইটা জাংশন আছে, একটা জাংশন ঠান্ডা হয়ে গেছে, একটা জাংশন গরম হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো কি বললাম? দুইটা আলাদা আলাদা ধাতুর তার দিয়ে আমরা যদি দুইটা জাংশন তৈরি করি, একটা জাংশনকে যদি আমরা গরম পানির মধ্যে চুবায় রাখি, আরেকটা জাংশনকে যদি আমরা একটা ঠান্ডা পানির মধ্যে রাখি, তাহলে দেখবো যে একটা জাংশন থেকে আরেকটা জাংশনের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। যদি আমরা একটা কারেন্টের প্রবাহ কারেন্টের একটা সার্কিট কমপ্লিট করে দিতে পারি, তাহলে দেখবো যে কোনো ধরনের ব্যাটারি ট্যাটারি ছাড়াই সেখান দিয়ে কারেন্ট ফ্লো করবে। আর ঠিক তার উপর উল্টা ঘটনা কি করলাম, ওই দুইটা মেটালকেই আমরা এরকম দুইটা কানেকশন দিলাম, কিন্তু এবার আর কোনো ধরনের গরম পানিও দেয় নাই, ঠান্ডা পানিও দেয় নাই। এবার কি করছি আমি, এবার হচ্ছে এই দুই জাংশনের মধ্যে একটা ব্যাটারি দিয়ে দিস, ঠিক আছে, বা একটা যে কোনো একটা সেল দিয়ে দিস। এরকম যদি দেই, তাহলে দেখবো যে ওই দুই জাংশনের মধ্যে একটা জাংশন গরম হয়ে গেছে, একটা জাংশন ঠান্ডা হয়ে গেছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কনসেপ্ট করব, এটার নাম হচ্ছে কি আইসোথার্মাল প্রসেস। আইসো মানে হচ্ছে কি সমান, আর থার্মাল মানে হচ্ছে তাপমাত্রা। তার মানে সম তাপমাত্রার যে কোনো প্রসেসকে আমরা বলি আইসোথার্মাল প্রসেস, তাই না?
ওকে, তো আইসোথার্মাল প্রসেসটা কি? এটাকে বাংলাতে বলা হয় সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়াটা কেমন প্রক্রিয়া? যে যদি আমরা একটা গ্যাসকে এমন মানে একটা গ্যাসের মধ্যে কি কি চেঞ্জ হতে পারে, তার আয়তনের পরিবর্তন হতে পারে, তার প্রেসারে পরিবর্তন হতে পারে, তার টেম্পারেচারে পরিবর্তন হতে পারে। আচ্ছা, তো আমরা যদি এমন করি যে একটা গ্যাসের টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখলাম, মানে উষ্ণতাটাকে সেম, তাপমাত্রাটাকে আমি সমান রাখলাম, তাপমাত্রা সমান রেখে ওই গ্যাসের ভলিউম আর প্রেসার এই দুইটাকে যদি আমি পরিবর্তন করি, তাহলে এই গ্যাসের মধ্যে যে ধরনের পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো আইসোথার্মাল চেঞ্জ। আর এই চেঞ্জটা যে প্রক্রিয়াতে হবে সেই প্রক্রিয়াটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস। আবার একটু শোনো, যে একটা গ্যাসের তাপমাত্রাটাকে আমি সমান রেখে, তাপমাত্রাটাকে কনস্ট্যান্ট রেখে যদি ওই গ্যাসের প্রেসার আর ভলিউমের পরিবর্তন করি, তাহলে যে ধরনের পরিবর্তন হবে সেই পরিবর্তনটাকে আমরা বলবো আইসোথার্মাল চেঞ্জ। আর এই চেঞ্জটা যে প্রক্রিয়ার মাধ্যমে হয় সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো আইসোথার্মাল প্রসেস, মানে সমুষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে একটা গ্যাস বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র কেমন? P is proportional to 1/v। বয়েলের সূত্র হচ্ছে এরকম, P is proportional to 1/v। ঠিক আছে, মানে চাপ আর হচ্ছে আয়তন, একটা হচ্ছে একটা সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক মানে কি? যদি আমার ভলিউম বাড়ে তাহলে কি হবে? ভলিউম বাড়ার সাথে সাথে এই যে দেখো, এখানে ভলিউম বেশি, এখানে প্রেসার কম, আবার এখানে ভলিউম কম, এখানে প্রেসার বেশি। ঠিক আছে, মানে একটা বাড়ার সাথে সাথে আরেকটা কমে যায়। সো আমার একটা গ্রাফ হয় কেমন? এই যে এরকম একটা গ্রাফ তৈরি হয়, এটা হচ্ছে আইসোথার্মাল গ্রাফ বা আইসোথার্মাল এক্সপেনশন। আচ্ছা, তো আইসোথার্মাল প্রসেসে এক্স অ্যাক্সিসে আমরা হচ্ছে ভি রাখবো, আর ওয়াই অ্যাক্সিসে রাখবো পি। তাহলে আমাদের যে গ্রাফটা হবে এরকম একটা গ্রাফ হবে, মানে একটা বাড়ার সাথে সাথে আর একটা কমে যাবে। তো এই ধরনের পরিবর্তনকে আমরা বলবো আইসোথার্মাল প্রসেস। এবং কার্নোট সাইকেল নামে একটা সাইকেল আমরা সামনে পড়বো, সেই কার্নোট সাইকেল হচ্ছে ওয়ার্কস অন বেস অন আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসকে বেস করে কার্নোট সাইকেলটা পড়া হয়। এবং আইসোথার্মাল প্রসেসে জিনিসটা কি দেখলাম? যে আইসোথার্মাল প্রসেস বয়েলের সূত্রটা মেনে চলে। এরপরে আইসোথার্মাল প্রসেসে কিছু কন্ডিশন আছে। কি কি কন্ডিশনে আইসোথার্মাল প্রসেসটা হতে পারে? আচ্ছা, আইসোথার্মাল প্রসেস হইতে হইলে অবশ্যই the container of the gas must be good conductor of heat। ওই কন্টেইনারটাকে, মানে দেখো আমরা এমন একটা প্রসেস করব, সেই প্রসেসের মাধ্যমে কোনো ধরনের তাপমাত্রার পরিবর্তন হওয়া যাবে না। আইসোথার্মাল হচ্ছে এমন প্রসেস যে প্রসেসে কোনো ধরনের তাপমাত্রার পরিবর্তন হওয়া যাবে না। তো সেই প্রসেসে অবশ্যই আমার যে কন্টেইনার থাকতে হবে, সেই কন্টেইনারটা কেমন হইতে হবে? গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে। আচ্ছা, কেন গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে? ধরো আমি আমার কাছে কিছু পরিমাণ গ্যাস আছে, এরকম। এখন আমি কি করব? এইখানে তাপমাত্রা বাড়াচ্ছি আমি। এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, সরি, এখানে তাপমাত্রাটা আমার ফিক্স রাখতে হবে। তো এই গ্যাসের ক্ষেত্রে আমি তাপমাত্রা ফিক্স রাখবো। ওকে, এখন যদি আমি কি করি? প্রেসারে পরিবর্তন করি। এখানে আমি প্রেসারে পরিবর্তন করতেছি। প্রেসারে পরিবর্তন হইলে আমার কি হবে? আমার যে ভলিউমের যেটা আছে, প্রেসার বৃদ্ধির সাথে সাথে ভলিউম আমার কমে যাবে। তো এমন হইতে পারে যে ভলিউম বৃদ্ধির সাথে সাথে কোনোভাবে হয়তো আমার টেম্পারেচার একটু বেড়ে যাইতে পারে। তো টেম্পারেচার যদি বেড়ে যায়, এবং একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু জানি যে তাপ আর তাপমাত্রা এই দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট। তাপ এবং তাপমাত্রা এই দুইটা জিনিস হচ্ছে ডিফারেন্ট। তো এখানে তাপমাত্রার পরিবর্তন হবে না ঠিকই, কিন্তু তাপের পরিবর্তন কিন্তু হইতে পারে। তো আমার যদি এখানে কোনো কারণে তাপ বেড়ে যায় বা কোনো কারণে তাপ কমে যায়, যার কারণে তাপমাত্রা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা থাকে, তখন আমার কি করতে হবে? তখন আমার ওই তাপটা বাইরে ছেড়ে দিতে হবে। বা আমার যদি এমন হয় যে তাপমাত্রাটা কমে গেছে, তাহলে বাইরে থেকে তাপ আনতে হবে।
তো এই দুইটা কাজের জন্য আমি যে কন্টেইনারের মধ্যে এই কাজটা করব, এই প্রসেসটা কমপ্লিট করব, সেই কন্টেইনারটাকে হইতে হবে গুড কন্ডাক্টর অফ হিট। দ্য কন্টেইনার অফ দ্য গ্যাস মাস্ট বি গুড কন্ডাক্টর অফ হিট, যেন সে তাপ গ্রহণ এবং বর্জন দুইটাই করতে পারে। আচ্ছা, এবং দ্য থার্মাল ক্যাপাসিটি অফ দ্য সারাউন্ডিংস শুড বি হাই, মানে আশেপাশের থার্মাল ক্যাপাসিটি, তাপ ধারণ ক্ষমতা অনেক হাই হইতে হবে, যেন তাকে আমি তাপ দিলে সে তাপ নিতে পারে, বা তার থেকে আমরা যে কোনো সময় তাপ নিতে পারি আর কি, তাকে আমি তাপ দিতেও পারি যেন, আবার তার থেকে তাপ লাগলে আমি যেন নিতেও পারি, এরকম যেন হয়। আচ্ছা, আরেকটা জিনিস হইতে হবে, যা চেঞ্জ অফ প্রেশার, আমি এই প্রসেসের সময় চাপের যে পরিবর্তনটা করব সেই পরিবর্তনটা খুব স্লোলি করতে হবে, আস্তে 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 করতে হবে, যেন কোনোভাবেই তাপমাত্রায় কোনো পরিবর্তন না হয়। আচ্ছা, এই প্রসেসটা আসলে কিভাবে হয়? বাই অ্যাবজর্পশন অর রিজেকশন অফ হিট, দ্য টেম্পারেচার ইজ টু বি কিপ কনস্ট্যান্ট। পর্যাপ্ত পরিমাণ তাপ আমার নেয়া এবং দেওয়ার মাধ্যমে আমি এই সিস্টেমটাতে তাপমাত্রাটাকে সবসময় কনস্ট্যান্ট রাখা হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা আইসোথার্মাল প্রসেস কমপ্লিট হয়। সো আইসোথার্মাল প্রসেসের কন্ডিশন হচ্ছে এই চারটা, যে কন্টেইনারটাকে গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে, থার্মাল ক্যাপাসিটি অনেক হাই হইতে হবে, চেঞ্জ অফ প্রেশার এটাকে খুব স্লোলি হইতে হবে, এবং বাই অ্যাবজর্পশন অর রিজেকশন অফ অ্যাডুকুয়েট অর নেসেসারি হিট, দ্য টেম্পারেচার ইজ টু বি কিপ কনস্ট্যান্ট রাখতে হবে। এই ক্লাস স্ট্রেন দেখি অর্ধেক হয়ে গেল, খুব বেশি প্রেশার হয়ে যাচ্ছে আজকে। 15 ক্লাস শুরু হয় আমাদের স্যার, আর টানা চলে, খাওয়ারও টাইম পায় না অনেকে, খালি নামাজের বিরতিটুকু পায়। অ্যাকচুয়ালি তোমাদের লাইফটাই তো এরকম, কি করবো বলো। হ্যাঁ, একদিন অফ মানে ক্লাস তো একদিন এত প্রেশার পড়ে যায় যে লাস্টে খাওয়ার টাইমও থাকে না। যেমন হচ্ছে আমরা ডে ব্যাচে সপ্তাহে ক্লাস নেই দুইটা, তো ওদের দুইটা ক্লাসে যা পড়ানো হয় তোমাদের যেহেতু একদিনেই সেটা পড়ানো হচ্ছে, এবং মানে প্রত্যেকটা কোর্সে এরকম অবস্থা। ডে বেসে স্যার না প্রতিদিন ক্লাস হয় নাকি? না না, ডে ব্যাচে তো প্রতিদিন ক্লাসে, আমি ফিজিক্স ক্লাস নেই সপ্তাহে দুইটা। ও দুইটা, ঠিক আছে, প্রত্যেকটা কোর্সে ডে ব্যাচে দুইটা করে ক্লাস হয় সপ্তাহে, তো ওদের এরকম ক্লাস হয় 4 দিন। আমরা স্যার এই ফিজিক্সটা কয় সেমিস্টার পর্যন্ত পাবো স্যার? ফিজিক্স তোমাদের দুইটা আছে, এই ফার্স্ট সেমিস্টার একটা আর থার্ড সেমিস্টারে একটা ল্যাব আছে। ও আচ্ছা, মানে আমাদের ফিজিক্স 2 সেমিস্টারই। হ্যাঁ 2 সেমিস্টার। আমাদের নাকি স্যার ইয়ে আছে, কেমিস্ট্রি আছে আমাদের ট্রিপলিতে। হ্যাঁ কেমিস্ট্রি আছে। তো এই তো মোটামুটি, কিন্তু আমি তো নিজেই কনফিউজ হয়ে গেলাম, তোমাদের স্টুডেন্ট দেখি 6 জন। ফয়সাল আছে, শর্মিলা মন্ডল, জামাল। 6 জনের মধ্যে আমি একজন অবশ্য। হ্যাঁ, ঠিক আছে, স্যার আছে 5 জন। আমি নিজেও চাচ্ছিলাম যে এই পর্যন্ত পড়াইতে, 7 পেজ পর্যন্ত পড়াইলে আমাদের একটা মোটামুটি একটা অবস্থা হইতো। আজকে এক্সামের পর প্রথম ক্লাস তো অনেক একটু বাড়ি টাড়ি গেছে। আমাদের এক্সামই তো শেষ হয়েছে স্যার হলো মঙ্গলবার দিন, মানে ফ্রি হয়েছি খালি বুধবার দিন। আচ্ছা, তোমাদের তো আমাদের ইংরেজি একাডেমিক্যাল পারপাস ওই সাবজেক্টটা নিচে আমাদের মঙ্গলবার দিন 6টায়, তো সুযোগ পাইছি খালি আপনার বুধবার, আবার বৃহস্পতিবার দিন ক্লাস শুরু হয়ে গেছে, তো অনেকে বাইরে গেছে। পরীক্ষা নিচ্ছে আমাদের ম্যাম নিছে আপনার 18 তারিখ না, এটা ছিল মঙ্গল না স্যার, সরি রবিবার মনে হয়। রবিবার, হ্যাঁ। 16 তারিখ কি বার পরে? ও হ্যাঁ, 3 দিন সময় পাইছি মধ্যে, তো অনেকে বাড়ি টাড়ি গেছে। আমাদের আসিফই তো মনে হয় বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা, না না সেটা আমি বলতেছিলাম, কারণ মঙ্গলবার তোমাদের পরীক্ষা নেওয়ার কথা না। না, ওটা মিস্টেক হয়েছে স্যার, মানে আমার খেয়াল ছিল যে আমাদের ওই 15ই আগস্টের পর নিছে, তাহলে 16 তারিখ রবিবার ছিল। ঠিক আছে। তোমাদের ইংলিশ কে পড়াই? মাসুনা রুমি ম্যাডাম? হ্যাঁ, রুমি ম্যাম পড়ায় আমাদের। আচ্ছা, আমাদের যে আরেকটা মানে যে চ্যাপ্টার আছে, মানে আমাদের যে ম্যাথের যেটা ওকে, তো
এটা ছিল আমাদের আইসোথার্মাল প্রসেস। তো এরপর আমরা দেখবো অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধধার বৈঠক এরকম নাম শুনছো না? মানে হচ্ছে এমন একটা বৈঠক যে বৈঠকের কোনো নিউজ রুদ্ধদ্বার বৈঠক, বাহিরে আসে না কোনো নিউজ। হ্যাঁ, কোনো নিউজ বাইরে আসতে পারবে না এরকম একটা অবস্থা, বা বাইরের কোনো সিচুয়েশন ওই ভেতরে কোনো ইফেক্ট করবে ভিতরে না। যাবে, হ্যাঁ। তো অ্যাডিয়াবেটিক প্রসেসটা হচ্ছে এরকম একটা প্রসেস যে এমন একটা সিস্টেম, সেই সিস্টেমে কোনো হিট ওই সিস্টেম নিবেও না, কোনো হিট ওই সিস্টেম থেকে যাবেও না। মানে ওই প্রসেসটার মধ্য থেকে ওই সিস্টেমটা কোনো হিট রিসিভও করবে না, কোনো হিট রিজেক্টও করবে না। ওর মধ্যে যত পরিমাণ হিট আছে সেটা ফিক্সড। মানে যে প্রক্রিয়াতে কোনো হিট বাইরে যাবেও না বা বাইরে থেকে কোনো হিট প্রবেশ করবে না, হ্যাঁ, সেই প্রসেসটাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক প্রসেস, বা এই চেঞ্জটাকে বলি আমরা অ্যাডিয়াবেটিক চেঞ্জ। আচ্ছা, এবং এই প্রসেসে টেম্পারেচার পরিবর্তন হইতে পারে, কোনো সমস্যা নাই। ভলিউম পরিবর্তন হইতে পারে, সেটাও সমস্যা নাই। প্রেসার পরিবর্তন হইতে পারে, সেটাও কোনো সমস্যা নাই। এবং এই প্রসেসটা বয়েলের সূত্র মেনে চলে না, ঠিক আছে? আচ্ছা, এই প্রসেসের জন্য একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে পিবি টু দি পাওয়ার গামা সমান সমান কনস্ট্যান্ট। আগেরটাই কি ছিল? আগেরটা ছিল পিবি সমান সমান কনস্ট্যান্ট, আর এই প্রসেসটা হচ্ছে গামা গুণ খাড়া, মানে আগেরটার চাইতে গামা গুণ খাড়া। এখানেও হচ্ছে প্রেসার আর ভলিউম একটা একটার সাথে ব্যস্তানুপাতিক। আগেরটা ছিল একটু, মানে আগের যে গ্রাফটা ছিল সেই গ্রাফটা ছিল একটু হেলানো টাইপের, মানে এই রকম একটু হেলানো টাইপের, কিন্তু এই গ্রাফটা হবে এই গামা পরিমাণ খাড়া, মানে এই গ্রাফটা হবে একটু এরকম, ঠিক আছে? এরকম। আচ্ছা, সো আগেরটার ইকুয়েশন ছিল পিবি সমান সমান কনস্ট্যান্ট, আগেরটা ছিল এরকম পিবি সমান সমান কনস্ট্যান্ট সি, আর এখন হচ্ছে পিবি গামা সমান সমান কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। আর এই ক্ষেত্রে যে গ্রাফগুলা হচ্ছে, এই গ্রাফগুলাকে বলা হয় অ্যাডিয়াবেটিক গ্রাফ, কার্ভ, অ্যাডিয়াবেটিক গ্রাফ বা অ্যাডিয়াবেটিক গ্রাফ। এবং এখানে দেখো একটা কথা বলছে, দ্য অ্যাডিয়াবেটিক কার্ভ ইজ স্টিপার দ্যান দ্য আইসোথার্মাল কার্ভ। মানে আগের যে কার্ভগুলো ছিল সেগুলোকে আমরা বলি আইসোথার্মাল কার্ভ, আর এখন যে কার্ভগুলো আসতেছে সেগুলোকে আমরা বলতেছি অ্যাডিয়াবেটিক কার্ভ। তো অ্যাডিয়াবেটিক যে কার্ভগুলা, এগুলো হচ্ছে আগের গুলার চাইতে বেশি খাড়া। খাড়া বলতে শব্দটা বুঝতো? জি স্যার, মানে আগের চাইতে একটু বেশি, মানে সরু আগে সরু, হ্যাঁ, আগেটা একটু বেশি হেলানো ছিল। বেশি হেলানো ছিল, এগুলা এত বেশি হেলানো না, এটা হচ্ছে খাড়া, এবং এটা হচ্ছে এই গামা পরিমাণ খাড়া হয়, এবং এগুলো আসলে প্রমাণ আছে যে কোনটা কত পরিমাণ খাড়া। তো আমরা এখন একটু দেখবো যে এটার কন্ডিশন গুলা কি কি, সেই কন্ডিশন দেখে আমরা আজকে শেষ করে দিব। আচ্ছা, তো কন্ডিশন গুলা কেমন? কন্ডিশন গুলো আছে এইরকম যে, দেখো আমার এমন একটা প্রসেস, সেই প্রসেসে কি হইতে পারবে না, কোনো হিট বাইরে থেকে আসতেও পারবে না, বা বাইরে কোনো হিট যাইতেও পারবে না। তাহলে অবশ্যই কি হইতে হবে, আমার যে কন্টেইনারটা থাকবে সেই কন্টেইনারটাকে হইতে হবে নন কন্ডাক্টিং বা হচ্ছে ইনসুলেটর। মানে সে কোনোভাবেই হিট বাইরেও যাইতে দিবে না, বাইরে থেকে আসতেও দিতে দেবে না, পুরোটা লক, পুরোটা লক থাকতে হবে, মানে এরকম একটা কন্টেইনার হইতে হবে। আচ্ছা, এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে বাইরের যে থার্মাল ক্যাপাসিটি আছে সেটা হবে শুড বি ভেরি লো। মানে ধরো এরকম একটা যদি জরুরি বৈঠক চলে, তখন কি হবে যে দরজা জানালা সব বন্ধ করা থাকে, তারপরে আশেপাশে কোনো মানুষ ঘেঁষতে দেয় না। তো ওইটা হবে সেই রকম যে কোনোভাবে যদি কোনো একটা হিট বেরোয় যায়, ধরো বের হইলো, কিন্তু আশেপাশের অবস্থা এরকম যে তারা কোনো হিট নিতেও পারে না, কোনো হিট দিতেও পারে না, এরকম একটা অবস্থা রাখতে হবে। তার মানে থার্মাল ক্যাপাসিটি অফ দ্য সারাউন্ডিং শুড বি ভেরি লো, মানে তারা খুব বেশি লো হবে যে হিট বাইরে গেলেও ওরা নেবে না। তো এরকম অবস্থা যদি হয় তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসটা চলবে। এবং এই যে আমরা যে চেঞ্জ করব, মানে কোন একটা গ্যাসের প্রেসার চেঞ্জ করব বা এইসব চেঞ্জগুলো খুব র্যাপিডলি করতে হবে, মানে দুপদাপ শেষ করে ফেলতে হবে। যা হবার তো একবারে হয়ে যাবে, টেম্পারেচার বৃদ্ধি হওয়া যা বাড়বে সমস্যা নাই, কিন্তু তাপ বাইরে যাইতে দেওয়া যাবে না, এটা হচ্ছে মেইন কথা। সো আমার যে সিস্টেমটা হবে, এই সিস্টেমটা হবে খুবই ফাস্ট, মানে খুব র্যাপিডলি শেষ করে ফেলতে হবে, যেন কোনো হিট বাইরে যাওয়ার কোনো সুযোগই না পায়, তার আগেই যেন আমার পুরো কাজ শেষ হয়ে যায়। আগেরটা কি ছিল? আগেরটা ছিল অনেক স্লো, আর এটা হচ্ছে অনেক বেশি র্যাপিড, অনেক ফাস্ট, ঠিক আছে? তো এই যে এখানে দেখো জাস্ট এই জিনিসগুলো, মানে আমরা যে কথাগুলো বললাম সেগুলাই হচ্ছে এখানে দেয়া আছে, যে আইসোথার্মাল চেঞ্জ মানে কি, কনস্ট্যান্ট প্রেসারে, কনস্ট্যান্ট টেম্পারেচারে চেঞ্জ অফ ভলিউম আর চেঞ্জ অফ প্রেসার। আর অ্যাডিয়াবেটিকটা কি বলছিলাম, যে যখন আমাদের টোটাল হিট কন্টেন্টটা ফিক্স থাকবে, দ্যাট মিন্স হিট বাইরে যাবেও না, হিট বাইরে থেকে আসবেও না, এরকম একটা অবস্থা হবে, তখন প্রেসার আর ভলিউমের যে চেঞ্জ করি সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। আমরা বলছিলাম যে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে
নেসেসারি হিট আমরা নিব বা নেসেসারি হিট আমরা রিজেক্ট করে দিব, যেন টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখা যায়। আর অ্যাডিয়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে কি হবে, যে টেম্পারেচারের পরিবর্তন হইলে আমাদের কোনো সমস্যা নাই, চেঞ্জ অফ টেম্পারেচার ক্যান টেক প্লেস। আইসোথার্মাল প্রসেসটা কেমন ছিল, স্লোলি করতে হবে। আর অ্যাডিয়াবেটিক প্রসেসটা কেমন করতে হবে, এটা খুব ফাস্ট করে ফেলতে হবে, খুব দ্রুত করে ফেলতে হবে। আইসোথার্মাল প্রসেসে আমার যে কন্টেইনারটা থাকবে সেটা কেমন হবে, খুব গুড কন্ডাক্টর হইতে হবে। আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কন্টেইনারটা হইতে হবে নন কন্ডাক্টিং বা ইনসুলেটর। আইসোথার্মাল প্রসেস বয়েলের সূত্র মেনে চলে, আর অ্যাডিয়াবেটিক প্রসেস বয়েলের সূত্র মেনে চলে না। এই হচ্ছে আমাদের এই দুটোর মধ্যে পার্থক্য, যে পার্থক্যগুলো আমরা হচ্ছে মানে এর আগে যেগুলো পড়ছি সেখানে সবগুলো আসলে কভার হয়ে গেছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন কারো কোনো কনফিউশন আছে এই আইসোথার্মাল বা অ্যাডিয়াবেটিক এগুলো নিয়ে? আইসোথার্মাল মানে হচ্ছে কেমন, যে সেখানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, আর অ্যাডিয়াবেটিক কি থাকবে, তাপ কনস্ট্যান্ট থাকবে, এবং পরিবর্তন হবে কি আর কার, ভলিউম আর প্রেসারে পরিবর্তন হবে। ঠিক আছে? আইসোথার্মাল বয়েলের সূত্র মেনে চলে, অ্যাডিয়াবেটিক বয়েলের সূত্র মেনে চলে না। অ্যাডিয়াবেটিক হচ্ছে খুব দ্রুত একটা প্রক্রিয়া, আর আইসোথার্মাল হচ্ছে খুব স্লো একটা প্রক্রিয়া। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা তাপমাত্রা কনস্ট্যান্ট রাখতে হবে, তাপের পরিবর্তন হইতে পারে। আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে তাপ কনস্ট্যান্ট রাখতে হবে, তাপমাত্রা পরিবর্তন হইতে পারে। আর আইসোথার্মালের ক্ষেত্রে কি হবে, যে আমার যেটা আছে ওর নাম কি, যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারটা হইতে হবে গুড কন্ডাক্টর। আর অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কি হইতে হবে, যে কন্টেইনারটা আছে সেটা হবে নন কন্ডাক্টর। তো তোমরা মনে হয় আজকে মানে এর আগে একটু সমস্যা হয়েছে, কিন্তু এখন কিন্তু তোমরা বুঝতে পারতেছো ভাইভাতে কি কোশ্চেন জিজ্ঞেস করা হবে, জি তাই না? স্যার, এখন একটু ধারণা জি হয়েছে। ম্যাম। আচ্ছা, জি স্যার। তো এটা তোমরা বুঝতে পারতেছো, একই সাথে তোমরা এই সব ব্যাপারও বুঝতে পারতেছো যে যে ওই যে অ্যাসাইনমেন্টে যে ছোট ছোট আমরা কোশ্চেন গুলা দেই, জি স্যার। একটু কিন্তু ট্রিকি কোশ্চেন দেই, যে একেবারে বই লেকচার শিটে আছে বা আশেপাশেই আছে, কিন্তু খুঁজে বের করতে হয়। ওই জিনিসগুলো কিন্তু বুঝতে পারতেছো। এইটাই স্যার, মানে ওগুলা অতিরিক্ত মানে অনেকগুলা করা পড়লে আমাদের একটু চর্চা থাকে, তো আমরা ইজিভাবে বুঝতে পারি, কিন্তু আমরা গতবার এগুলা অত বেশি করা হয় না, মানে জাস্ট আমরা আপনি যেগুলা ম্যাথ করছেন, আর বড় ডাউটে ছিলাম যে স্যার ম্যাথের কি ভাইবা দেব, মানে যে ইকুয়েশন গুলা করাইছিলেন এগুলোর কি ভাইবা দেব, কিন্তু পরে আস্তে আস্তে ভাইবা গুলো দেওয়ার পরে বুঝতে পারছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। যেমন ধরো কেমন থাকতে পারে, ধরো আমি একটা মানে বড় 4-5 লাইন একটা লিখে রাখছি, এরকম হইতেই পারে যে 4-5টা লাইন আমি লিখছি যে এই হয়েছে সেই হয়েছে, লিখে আমি বললাম যে এটা কোন প্রসেস। ঠিক আছে, তখন তোমার ওই লাইনগুলো পড়ে বুঝতে হবে, আচ্ছা এখানে কি হয়েছে, এটা কি অ্যাডিয়াবেটিক চেঞ্জ হয়েছে না আইসোথার্মাল চেঞ্জ হয়েছে। ঠিক আছে, সো একটু মানে যেহেতু তোমাদের অনলাইন সেমিস্টার, এবং আমার একটা আইডিয়া ছিল যে মোস্ট প্রবাবলি হইতে পারে যে সেপ্টেম্বরে যদি ভার্সিটি খুলে যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো অফলাইনে পরীক্ষা হওয়ার বা অনসাইট পরীক্ষা হওয়ার একটা সুযোগ একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন আবার অবস্থা যা বুঝতেছি তাতে মনে হয় না যে সেপ্টেম্বরে। এবছর মনে হয় না স্যার খুলবে। এই সেমিস্টারটা এইভাবেই যাবে মনে হচ্ছে। এই সেমিস্টার মনে হচ্ছে এভাবে যাবে, এই সেমিস্টার এইভাবেই যাবে। আগামী সেমিস্টারে মোস্ট প্রবাবলি থিওরি গুলা হচ্ছে অনলাইনে হবে, আর ল্যাব গুলা ভার্সিটিতে হবে। নেক্সট সেমিস্টারে তো স্যার আমরা মানে থার্ড সেমিস্টার মানে থার্ডে গিয়ে পাবো আবার আপনার এই সাবজেক্টটা। হ্যাঁ, না ফিজিক্স পাবা, কিন্তু এমনিতে অন্য কোনো ল্যাব থাকতে পারে। অন্য ল্যাব তো স্যার ল্যাবের জন্য কি করা যাবে অনলাইনে, আমাদের যদি অনলাইনেই থাকতে হয়? ল্যাব তো অ্যাকচুয়ালি গত 2 সেমিস্টার মানে এই সেমিস্টারে নাই, অফ চলতেছে না। হ্যাঁ, আগামী সেমিস্টারে মোস্ট প্রবাবলি ল্যাবটা হচ্ছে অফলাইনে হইতে পারে। সিস্টেমটা হবে এরকম যে ধরো একটা ক্লাসে 25 জন স্টুডেন্ট থাকবে সর্বোচ্চ। হ্যাঁ। তো তোমরা একদিন যাবা 8 জন গিয়ে, ও মানে তোমাদের ফার্স্টে অনলাইনে ল্যাবের থিওরি বোঝানো হবে সবাইকে, তারপর তোমরা যে প্রথম 8 জন একদিন ল্যাবে যাবার পরে মানে তোমাদের হচ্ছে ওই দিন 3টা ল্যাব শেষ করা হবে অ্যাকচুয়ালি, ওই দিন 3টা ল্যাব করে দেওয়া হবে, মানে ওই 8 জনকে মানে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে ওই 8 জনের জন্য। সোশ্যাল ডিসটেন্স। আচ্ছা রিয়াদুল, তুমি কি কিছু বলতে চাচ্ছ?
না স্যার, যে এটা মিউট করা আনমিউট করা ছিল, মিউট করা ছিল না, আমার খেয়াল নাই স্যার। আচ্ছা, ওকে। তো প্ল্যানিং করা হচ্ছে এরকম যে একটা ক্লাসে 7জন বা 8জন স্টুডেন্ট একসাথে ক্লাস করতে পারবে সর্বোচ্চ। তো ওদেরকে আহ, ওইভাবে করে হচ্ছে এরকম প্ল্যানিং করা হবে যে আমাদের 3 সপ্তাহে যেহেতু 3টা ল্যাব হয়, সো কেউ যদি 1 সপ্তাহে যায়, ওই 1 সপ্তাহে ওই গিয়ে একই সাথে ও হচ্ছে 3টা ল্যাব ওই দিনই করে আসবে। পরের সপ্তাহে বাকি 8জন যাবে, তারপরের সপ্তাহে বাকি 8জন আচ্ছা। যাবে। আর মানে একটা স্যার ক্লাসে পার্মানেন্টে আছি তারা তো আমাদের ল্যাব পার্মানেন্টই হবে না? হ্যাঁ, ল্যাব যেখানে তাহলে তো স্যার আমাদের পার্মানেন্টে আমরা স্টুডেন্টই আছি মনে হয় আমরা আপনার আগের ব্যাচ আর আমাদের ব্যাচ মিলে 8জন। তো মানে আমরা এই 8 মানে 7জন কি 8জন এরকম না, তোমাদের এইরকম হবে না যে মানে তোমরা যেহেতু 5-6 জন বা এরকম আসতো, তোমাদের এইরকম হবে না যে 5-6 জনের ক্লাস হবে। তোমাদের যেটা হবে কি, আমাদের সিনিয়রদের সাথে সিনিয়রদের সাথে করা হবে, মার্চ করা হবে। মানে তোমরা হয়তো সিনিয়র কোন একটা ব্যাচের সাথে ক্লাস করবে। আচ্ছা। আর স্যার যেহেতু মানে যদি আমাদের 6-8 জন করেই মানে হয় আপনার ওই আমাদের ওই কি বলে মানে মানে প্র্যাকটিক্যাল ক্লাসটা হয়, তো সেই ক্ষেত্রে তো আমরা মনে হয় 6 জনেই মানে 8 জনেই মনে হয় একসাথে ক্লাস হবে আমাদের। তারপরে তো তোমাদের মানে 8 ক্লাস জন হয়তো একসাথে হবে, কিন্তু একসাথে মানে ক্লাস হবে বড় ভাইদের সাথে। হ্যাঁ, ক্লাস হবে ওদের সাথে। কারণ ব্যাপার যে তোমাদের জন্য যে 8 জন, যদি তোমরা 7 জন ক্লাস করবে, তোমাদের জন্য তো একজন টিচারকে মানে 7 জনের জন্য তো একজন টিচার একটা ক্লাস নেবে। না তো ওইভাবে করে তোমাদেরকে তো তাহলে আমাদের সাবজেক্ট ম্যানেজমেন্টে কি সমস্যা হবে না? না, এগুলা ওইভাবেই হচ্ছে প্রোগ্রাম কোঅর্ডিনেটর যারা আছেন ওনারা ওইভাবেই হচ্ছে প্ল্যান করে তোমাদের কোর্স অফার করবে। এইটা হচ্ছে ওনাদের দায়িত্ব, মানে এই টেনশনও ওনাদের, তোমাদের সব নিয়ে কোনো টেনশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার অন্য সেমিস্টারও কি স্যার আপনি আমাদের অ্যাডভাইজার থাকবেন স্যার? না না না, আমি আমি শুধু ফার্স্ট সেমিস্টারেই থাকি। মানে আমি নরমালি শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের অ্যাডভাইজার থাকি। তোমরা চলে গেলে পরে পরে যারা ফার্স্ট সেমিস্টার আসবে ওদের অ্যাডভাইজার থাকবো আমি। স্যার আমাদের মানে আমাদের তো ভাইবার রেজাল্ট আমার তারপরে নাইমের একটু খারাপ হয়েছে আর কি, মিড এক্সামটা মানে রেজাল্টটা। তো স্যার আপনি বলছেন যে 2টা ক্লাস টেস্ট নিলে আমরা ইমপ্রুভ করতে পারবো, মানে যদি আমরা ভালোভাবে দিই তাহলে আপনি হয়তো সে বিষয়টা দেখবেন স্যার। তো এই ক্ষেত্রে স্যার আপনার সাজেস্ট কি হবে আমাদের? দেখো, মিড টার্ম পরীক্ষা তো এটা হয়ে গেছে, তো এটা তো আর ফেরত আনা যাবে না। কিন্তু ক্লাস টেস্টের ব্যাপারে আমি যেটা বলছি, যেহেতু একটা ক্লাস টেস্ট হয়ে গেছে, আরো 2টা আছে, তো আমরা কি করি 3টা ক্লাস টেস্ট থেকে বেস্ট 2 কাউন্ট করি। সো তোমার যেহেতু সামনে 2টা ক্লাস টেস্ট যদি তুমি ভালো করো, তাহলে তোমার যদি আগের ক্লাস টেস্টটা খারাপ হয়ে থাকে, তাহলে তোমার কিন্তু ওই ক্লাস টেস্টটা মানে ওই ক্লাস টেস্টটা কাউন্ট হবে না। মানে সামনে 2টা ক্লাস টেস্টে তুমি যদি 14 পাও, তাহলে তোমার এভারেজ হয়ে যাবে 14। তারপর স্যার এখন আমরা যেই নাম্বার পাইছি এবারে, যে ফাইনালি কি স্যার এটা দিয়ে বা ইমপ্রুভ করা সম্ভব? কেন সম্ভব হবে না? যেমন স্যার যারা 15-20 পাইছে এরকম স্যার। এখন 15-20 যারা পাইছে, ধরো যারা 20 পাইছে, এখন ওর তো 10 চলে গেছে। এখন ও চিন্তা করতে হবে সে যে গ্রেড পাইতে চায়, সে যদি মনে করে যে সে এ প্লাস পাইতে হবে, তার এমন ভাবে পড়াশোনা করতে হবে যেন আর যে 70 আছে সেই 70-এ 10 না মিস হয়। জি স্যার। যার 15 মিস হয়ে গেছে, এখন তার পক্ষে তো এ প্লাস পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। তো তার চিন্তা করতে হবে যে এ প্লাস না পাইলেও তার জন্য হচ্ছে 75 থাকে। স্যার মিডের আগেও স্যার মানে অনেক পড়াশোনা করছি, মানে বাট বুঝতে আমাদের ভাইভাতে নাম্বারটা টোটালি কম হয়ে গেছে স্যার। এটা স্যার এরকমের মানে এভাবে কি হলো মানে আমরা সবাই একটু কনফিউশনে পড়ে গেছি। আমরা স্যার নিয়মিত ক্লাস অ্যাসাইনমেন্ট সবগুলো আমরা গ্রুপে পর্যন্ত পড়াশোনা করছি, বাট এভাবে মানে অনেক রেজাল্ট খারাপ হয়ে গেছে। মানে নিজের কাছে কেমন লাগতেছে স্যার, আজকে খারাপ লাগতেছে অনেক। এমনকি আমার আসিফ আমাদের যে সিআরও বলতেছে মানে এভাবে চাই কিভাবে এত ডাউন হয়ে গেলাম। এটা স্যার নিজেদের কাছে খারাপ। আপনি একটু কাইন্ডলি দেখেন স্যার। না, এখন এখানে কথা হচ্ছে যেটা, যে ধরো আমি তো তোমাদের একা ক্লাস নেই নাই, আমি আরো 5টা সেকশনে ক্লাস নিই, আগে থেকেও ক্লাস নিয়ে আসতেছি। আমি সব জায়গাতেই সেম ভাবেই কোশ্চেন করছি, সেম ভাবেই ইভালুয়েশন করার চেষ্টা করছি। তো এবং আমি তোমরা অবশ্য এটাও বলতে পারবো না যে আমি যে কোশ্চেন করছি ওই কোশ্চেনগুলো তোমাদের পড়ানো হয় নাই, বা আমি খুব কঠিন কোনো কোশ্চেন করছি, সেগুলোও কিন্তু না। না স্যার, কঠিন প্রশ্ন না স্যার। আমাদের সমস্যা হয়েছে স্যার, এটা আমাদের ভিতরের যে সমস্যাটা, আমরা এখানে অনেকে একটু ইংরেজিতে উইক, সো ইংরেজিতে এটা অনেক
পারা প্রশ্ন আমরা সাথে সাথে অ্যান্সার করতে পারি না। দ্বিতীয়ত আমরা ডিপ্লোমা যারা করছি স্যার, এরা তো বেশিরভাগই এসএসসির পর আমরা ডিপ্লোমাতে চলে গেছি। তো ডিপ্লোমাতে তো আর সেইভাবে হাই লেভেলের কোনো ফিজিক্স পড়ি নাই। তো এখন এসে হাই লেভেলের না এটা, কিন্তু তারপর এখন আমাদের খুব লোয়ার লেভেলে ফিজিক্সই পড়ানো হয় তোমাদের। হ্যাঁ, কিন্তু তারপর এখন এসে যায় একটু মানে ট্রান্সলেটরের দিক দিয়ে একটু আমরা তারপরে কনফিউশনে পড়ে তোমাদের গেছি। ভাইভাগুলোতেও কিন্তু হচ্ছে আমি প্রিফার করছি বাংলাটাই, মানে আমি বাংলাতেই কোশ্চেন করছি কিন্তু নরমালি। তোমরাও এটা স্যার বাংলা ঠিক যারা আছে, একটা কিন্তু করছো, আমাদের অনেক মানে তোমাদের মধ্যে অনেকে কিন্তু ভালোও করছে। স্যার সব কথা শেষ কথা হচ্ছে স্যার আপনি একটু একটু দেখেন আর কি। দেখেন স্যার, এটাই সত্যি কথা যে একটু যে স্যার আমাদের যদি আমাদের গ্রেড স্যার খারাপ হয়ে যায় এখনই স্যার, তাহলে তো আমরা প্রথম সেমিস্টারে স্যার প্রথম ভাইভা হিসেবে একটু কনসিডার করেন স্যার, কারণ যারা ভালো পাইছে তাদের কথা তো আলাদা। মানে আমরা যাদের একদম একটু ডাউন হয়ে গেছে, মানে 15 নিচে যাদের চলে গেছে, তাদের আমি তোমাদেরকে একটা সাজেশনই দেই, মানে একেবারে আমি ডিরেক্ট কথা কনসিডার করেন স্যার। একেবারে ডিরেক্ট কথা বলি, সেটা হচ্ছে তোমরা কেউ যদি সব কিছু কমপ্লিট করে, আমি সবার জন্য বলতেছি, আমি তোমাদের জন্য বলতেছি না, সবার ক্ষেত্রে বলতেছি, যে এটা বলার আগে রেকর্ডটা অফ করে দেই, ঠিক আছে?